মানে ছাত্র শিবির কিন্তু খুব স্পেসিফিকলি দাবি করে যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, এবং সে একটা কমপ্লিটলি সেপারেট তোমার স্টুডেন্ট অর্গানাইজেশন, যার ফোকাস আপনি এটা বিলিভ করেন? ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমাদের এখনকার যে রাজনীতি, সেই রাজনীতিতে তুমি শরীফ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু এক জায়গায় এক সূত্রে এনে তুমি দাঁড় করাইতে পারবা। শরীফ ওসমান হাদি আমাদের সময়ের অসাধারণ রাজনীতিটা তৈরি করছে। হাদি তার যে অনেস্টিটা মেনটেন করছে, যে কমিটমেন্টটা সে শো করছে, এটা এক্সট্রাঅর্ডিনারি। খালেদা জিয়া তো একটা লম্বা সময় উনি পার করে আসছেন, বিশেষ করে এই হাসিনার পুরোটা সময়ই উনি নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক এনভায়রনমেন্ট এখনো ইন্ডিপেন্ডেন্টলি নারীদের জন্য উঠে আসার মতো যথেষ্ট ভালো হয়ে ওঠে না, তো যেই কারণে আমাদের নারীদের পার্টিসিপেশনটা কম। আমাদের দুজন প্রাইম মিনিস্টার ফিমেল ছিলেন, কিন্তু দুজনেই তো ফ্যামিলি থেকে, তারা নিজেরা রাজনীতি করে কিন্তু উঠে আসেনি। এবি পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। তো উনি জামাতের আইডিওলজির সাথে অ্যালাইন্ড না হওয়ায় উনি বের হয়ে যান, তারপর দল প্রতিষ্ঠা করেন। এখন উনি আবার সেই জোটে ব্যাক করলেন। মাঝে আবার আমরা দেখেছিলাম যে উনি জামাতের নানা ধরনের কাজের সমালোচনা করছিলেন। বিএনপি কি তাকে কখনো আবার জোটে নিত, যেটা জামাত মঞ্জু সাহেবকে নিলেন? বিভিন্ন রাজনৈতিক দলের যারা নির্বাচন করতেছে, ধরো বড় দুইটা জোট থেকে 300 আসনে যদি আমি দুইজন করে ধরি, তাহলে তোমার 600 ক্যান্ডিডেট হয়। এই 600 ক্যান্ডিডেটকে কিছুটা কাছাকাছি আনা একজন আরেকজনের সাথে, ইভেন ইনক্লুডিং দেয়ার ফ্যামিলি অ্যান্ড কিডস। সে যেন যখন নির্বাচন করতে গেছে তার যেন মনে থাকে না আমার অপোনেন্ট ক্যান্ডিডেটের একটা 6 বছরের বাচ্চা আছে, অথবা না আমার অপোনেন্ট ক্যান্ডিডেটের ছেলেরা তো খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা খুব সুন্দরভাবে একটা গান গায়। এটার জন্য তার মাইন্ডের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাপ সালাপের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমাদের সাথে আছেন হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। আসসালামু আলাইকুম গালিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সামিন, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন টাইম দিয়ে আপনাকে পাওয়া যাচ্ছিল না, অবশেষে আপনাকে পেলাম। আপনি কি রিসার্চের কাজ নিয়ে ইদানিং ব্যস্ত নাকি বেশি? কিছুটা আর কি, আমার বেশ কিছু একাডেমিক কাজকর্ম জমেছিল, তো আমি এবার এই ক্রিসমাসের বন্ধের মধ্যে কিছু কাজকর্ম একটু আগায় রাখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে কোনো ট্রিপ দেন নাই ফুল ডিসেম্বরে? না, আমি এবার বন্ধে আসলে কোথাও ওইভাবে যাই না। অল্প কিছু ফ্রেন্ডদের বাসায় কিছু পার্সোনাল ট্রিপ ছিল আর আচ্ছা কি, আচ্ছা, কিন্তু এমনিতে মানে বড় ট্রিপ দেন নাই। আচ্ছা, বড় ট্রিপ দেয়নি। তো আপনার এই যে পলিটিক্যাল অ্যানালাইসিসের একটা জার্নি, যে আপনার এটার জন্য পড়াশোনা করতে হয়, তারপর আপনি টকশো গুলায় যান, তারপর আবার রিসার্চে কাজগুলা করেন, এগুলো আপনি আসলে ব্যালেন্স করেন কিভাবে? আবার আপনি একটা পডকাস্টের রেগুলার হচ্ছে গিয়ে বক্তা, ওইটাতেও আপনি বেশ সময় দেন, এটা আসলে কেমনে করেন আপনি? এটা কঠিন, অত্যন্ত কঠিন আর কি। অত্যন্ত কঠিন ইন দ্য সেন্স যে একটা তো হলো তোমার টাইম দেওয়া, কিন্তু আরেকটা হচ্ছে যে তুমি যদি কোয়ালিটি পারফরমেন্স করতে চাও, তাহলে এটার প্রিপারেশনের জন্য প্রচুর সময় দিতে হয়। যেমন ধরো মানে পলিটিক্যাল অ্যানালাইসিস তো কিছুটা কন্টেম্পোরারি জিনিস, তো তোমাকে চিন্তা করতে হয় যে কি ঘটতেছে, আর এট দ্য সেম টাইম যে ঘটনাটা ঘটতেছে এটাকে তুমি কোন ডাইমেনশন থেকে দেখতেছো, তুমি এভাবে কিভাবে অ্যানালাইসিস করতেছো, তোমার এখানে মোরাল পজিশনটা কি। অনেক সময় তো ধরো একটা বিষয়ে তোমার পজিশন নিতে হয়, তাই না, এবং একটা বিষয়ে তোমার ওপিনিয়ন দিতে হয়। তো এই পজিশন এবং ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে তার প্রোস কন, পজিটিভ নেগেটিভ, কোন কোন ডাইমেনশন দেখতেছো, এবং সেখান থেকে একটা কনক্লুশনে আসা, তো এটার জন্য আসলে অনেকখানি সময় যায়। তো এই টাইমটা আমি যদি আমার মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম বা কন্টেম্পোরারি পলিটিক্সের যে অ্যাক্টিভিজম, এটার আগের টাইমটাকে যদি আমি তুলনা করি, তাহলে তো এই অতিরিক্ত সময়টা আমার তখন যাইতো না। তো এখন যেহেতু অতিরিক্ত সময়টা যাচ্ছে, এটা আমার পার্সোনাল লাইফ এবং হচ্ছে তোমার একাডেমিক লাইফের উপর প্রেশার দিচ্ছে আর কি। পরিবার থেকে অভিযোগ আসে? অভিযোগ তো আসে, আচ্ছা, মাঝে মধ্যে অভিযোগ আসে। আমার স্টুডেন্টদের কাছ থেকে হয়তো অভিযোগ আসবে এভাবে দৌড়াদৌড়ি করলে, বাট একটা ভালো আচ্ছা, জিনিস হয়েছে যে আমার যে কজন পিএইচডি স্টুডেন্ট আছে, ওরা এখন একটু মানে তুলনামূলকভাবে অ্যাডভান্স, তার ফলে আচ্ছা। ধরো লেস ডিরেকশনে কাজ করতে পারে। সো দ্যাট মেক্স মাই লাইফ আ লিটল বিট A little bit easier. এক্স্যাক্টলি। তো আমরা ভাই আলোচনাটা মেইনলি রাজনৈতিক ফোকাসটি হবে। তো ডিসেম্বর মাস আসলে আমাদের বিজয়ের মাস, কিন্তু আনন্দের মাসে আমরা আসলে দুইজন মহৎ মানুষকে আমরা হারাইলাম। প্রথমে আমরা ওসমান হাদি ভাইকে হারাইলাম, তারপর গতকালকে আমরা বেগম জিয়াকে হারাইলাম। বাংলাদেশের ইতিহাসে কন্ট্রিবিউশনের কথা চিন্তা করলে বেগম জিয়া আর ওসমান হাদি ভাইয়ের কন্ট্রিবিউশন আকাশ পাতাল তফাত, কিন্তু রিসেন্ট পলিটিক্সে তাদের ইম্প্যাক্টটা খুবই হিউজ, এবং দুইজনের পলিটিক্যাল চিন্তা ভাবনা বা ডিরেকশন আমি মনে করি একই দিকে ছিল।
তো আপনার থেকে তাদের দুইজনের ব্যাপারে একটু মূল্যায়ন শুনতে চাচ্ছি। ডেফিনেটলি ধরো মানে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমাদের এখনকার যে রাজনীতি, বিশেষ করে ধরো গত আগস্টের পর থেকে যেই যেই রাজনীতি আমরা খুব স্পষ্টভাবে একটা ডাইমেনশন নিতে দেখতেছি, সেই রাজনীতিতে তুমি শরীফ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু এক জায়গায় এক সূত্রে এনে তুমি দাঁড় করাইতে পারবা, যে দুইজনেই দেশের প্রশ্নে আপোষহীন ছিলেন, দুইজনেই ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে আপোষহীন ছিলেন। তো আহ, খালেদা জিয়া তো একটা লম্বা সময় উনি পার করে আসছেন, বিশেষ করে এই হাসিনার পুরোটা সময়ই উনি নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, একটা বড় রাজনৈতিক দলের প্রধান হিসাবে যেই রেসপেক্ট ওনার পাওয়ার কথা ছিল সেটা উনি পান না, এবং ওনার ফ্যামিলিও ভিকটিম হয়েছেন। আম, তো সেই জায়গা থেকে অনেকেরই আমাদের আশা ছিল যে উনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, আর একটু লম্বা সময় আমরা ওনাকে পাবো, তো সেটা ঘটে নাই। বাট ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট, আমি যেখানে মানসিক শান্তি পাই সেখানে হলো যে উনি পোস্ট হাসিনা আমাদের যেই স্বাধীনতা সার্বভৌমত্ব এটারে দেখে যেতে পারছেন। তাই না? উনি গৃহবন্দী ছিলেন, ওনার সন্তান দেশের বাইরে ছিল, তো সেই অবস্থার পরিবর্তন হয়েছে, উনি লন্ডনে গেছেন, তারপর তারেক রহমান আসছেন, তারেক রহমান এখন দেশে। তো অ্যাটলিস্ট আমি মনে করি এটা অসাধারণ একটা জিনিস, এবং এটাকে যদি আমি কন্ট্রাস্ট করি শেখ হাসিনার সাথে, যিনি এখানে তোমার 16 বছর জোর করে ক্ষমতায় ছিলেন এবং আজকে কাইন্ড অফ টেকনিক্যালি পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং বাংলাদেশে উনি ফ্যাসিস্ট একনায়ক হিসাবে ধিকৃত। তো সেই জায়গা থেকে খালেদা জিয়ার যেটা এন্ড, এটা অসাধারণ। শরীফ ওসমান হাদি আমাদের সময়ের মানে সমসাময়িক সময়ে যেই অসাধারণ রাজনীতিটা তৈরি করছে, আমি আমি হাদির ক্ষেত্রে কয়েকটা জায়গায় মানে খুব এক্সট্রাঅর্ডিনারি ইমপ্রেসড। একটা হলো জুলাইয়ের পরে যে অনেস্টিটা শেষ করছে, তাই না? আমরা জুলাইয়ের পরে যারা গণ অভ্যুত্থানের মধ্যে ছিল, মেনি মেনি পিপলকে আমরা দেখছি যে তারা তাদের ইডিওলজি, অনেস্টি, কমিটমেন্ট এই জায়গা থেকে তারা সরে গেছে, কিন্তু হাদি তার যে অনেস্টিটা মেনটেন করছে, যে কমিটমেন্টটা সে শো করছে, এটা এক্সট্রাঅর্ডিনারি। এবং সেকেন্ড হলো এই কাজটা সে করছে একেবারে একা, তার কোনো দল ছিল না, সে কোনো পলিটিক্যাল পার্টিতে যায় নাই, নাগরিক কমিটি যেটা ছিল শুরুর দিকে সেটাতে ছিল, কিন্তু পরবর্তীতে সে এনসিপিতে যায় নাই, এসে ইনকলাব মঞ্চ করছে। আহ, যারা তার সাথে অ্যাক্টিভিজম করছে তারা তার হ্যান্ড পিকড, তাই না? সে কাজের মধ্য দিয়ে তাদের সাথে তার সম্পর্ক হয়েছে। আমরা যেরকম করে ধরো রাজনীতির পরিবর্তনের কথা যখন বলি, তখন নানান সময় কিন্তু মডার্ন পলিটিক্স থেকে এভাবে উঠে আসে লোকদের এক্সাম্পল দিই, যেমন ধরো আমেরিকান পলিটিক্সে বারাক ওবামা যেভাবে উঠে আসছে, তাই না? খুব ইয়াং ছিল, একেবারে নতুন, কেউ ভাবে নাই যে সে প্রেসিডেন্সিয়াল রেসে আগাবে, বাট তোমার সারপ্রাইজিংলি সে রাইট দ্য ফার্স্ট আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট এখানে হয়েছে। রিসেন্টলি আমরা তোমার এই নিউ ইয়র্কের যে মেয়র জোহরান মামদানিকে আমরা যেভাবে দেখছি উঠে আসছে। তো এই যে ইন্ডিভিজুয়ালি উঠে আসার এক্সট্রাঅর্ডিনারি গল্প, এটা তো আসলে আমাদের সমাজে ওইভাবে থাকে না সাধারণত, তাই না? যেহেতু তোমার একটা পাওয়ারফুল পলিটিক্যাল স্ট্রাকচার থাকে এবং পার্টির ভিতর ছাড়া তুমি বের হয়ে আসতে পারো না। সেই জায়গাতে তুমি যদি মানে হাদির রাজনীতিটা দেখো, ওর উঠে আসা দেখো, তাহলে তুমি একটা খুব মানে ক্লিয়ার এক্সাম্পল পাবা, রাইট? দ্য ওয়ান ম্যান শো, স্ট্রেইট ফরওয়ার্ড টু সার্টেন আইডিওলজি, সেটার প্রতি তার কমিটমেন্ট, অসাধারণ সাহসী, পরিশ্রমী, এবং তার যে ড্রিম, তার যে ভিশন, তার প্রতি তার অনেস্টি, এই এই জায়গাটার মধ্য দিয়ে তোমার হাদির যে উঠে আসা। তো মানে তার শাহাদাত, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, তার শাহাদাত আমাদেরকে আরো লম্বা সময় তোমার এই রাজনীতির প্রতি প্রেরণা দিবে। কিন্তু হাদি যে এক্সাম্পলটা তৈরি করার পয়েন্টে ছিল, মাঝামাঝি জায়গাটা ছিল, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা অসাধারণ অসাধারণ পাথ, অসাধারণ জার্নি, অসাধারণ এক্সাম্পল মানে ছিল। আমরা যদি হাদি ভাইয়ের জীবনটায় দেখি যে 5 আগস্টের আগে আসলে উনার উনি কবি হিসাবে ছিলেন, অ্যাক্টিভিস্ট বা পলিটিশিয়ান হিসাবে কিন্তু উনি অতটা পরিচিত ছিলেন না, অ্যাক্টিভিস্ট ছিলেন কিন্তু পলিটিশিয়ান ছিলেন। পলিটিশিয়ান ছিলেন না। তো ওনার যে 1.5 বছরের যে পলিটিক্সের জার্নিটা, এটা কিন্তু হিউজ ইম্প্যাক্টফুল। আই থিঙ্ক নেক্সট 10 to 15 ইয়ার্স উনি মানে যে কোনো মূল্যে রিলেভেন্ট থাকবেন, সবকিছুতে ওনার সাথে কম্পেয়ারের একটা লেভেলে চলে আসবে। দিস ইজ দ্য এক্সাক্ট থিং দ্যাট উই ওয়ান্ট ফ্রম দ্য ইয়াং জেনারেশন, তাই না? আমরা যখন বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের কথা বলি, নতুন ব্লাড রাজনীতিতে আসার কথা বলি, নতুন লিডারশিপ আসার কথা বলি, চেঞ্জের কথা বলি, এই এই সকল থিওরিটিক্যাল যে আলাপ,
এইটার প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন ছিল হাদি, তাই না? একটা হ্যাঁ, অসাধারণ প্র্যাকটিক্যাল এক্স্যাক্টলি। ম্যানিফেস্টেশন ছিল। দুইটা জায়গায় তার অসাধারণ কন্ট্রিবিউশন, একটা ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের এগেনস্টে তার দাঁড়ানো, এবং আরেকটা হইলো যে বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাষ্ট্র হওয়ার পরও এইখানে বাঙালি মুসলমানের যেটা ইসলামিক কালচার, যেটাকে আমরা যদি বলি একটু কনজারভেটিভ গ্রামীণ ইসলামিক কালচার, আধুনিক শহুরে শিক্ষিত মুসলমানের সন্তানরা যেটা থেকে নিজেরা কিছুটা টিকাপল করে সেকুলার হয়ে ওঠে আমাদের হিস্ট্রিতে। তো এই যে মেজরিটি মুসলিম বা ইসলামিক কালচারটা যে বাংলাদেশে একটা মাইনরিটি, আহ, তাই না? একটা মাদ্রাসার ছেলে ধরো, হাদি তার নিজের এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে এটা গেছে যে একটা ছেলে গ্রামে জন্মগ্রহণ করছে, বড় হয়েছে, সে মাদ্রাসায় যায় পড়তেছে। তো সেখান থেকে সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, হঠাৎ করে সে দেখতেছে যে কালচারের মধ্যে সে বড় হয়ে উঠছে, যেটা তার পোশাক, যেটা তার রিপ্রেজেন্টেশন, এই টোটাল জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর তার কাছে মনে হয় যে এটা একটা আনস্মার্ট জিনিস, এটা এখানে ওয়েলকাম না, এটাকে এখানে এক্সক্লুড করা হয়, এবং সে এক ধরনের রেসিস্ট অ্যাটিটিউডের শিকার হয় সো কল্ড লিবারেলদের দ্বারা। এটা খুব ইন্টারেস্টিং যে হাতের জীবনে এরকম একটা ঘটনা আছে যে তার এক টিচার তাকে একদিন ডাকছে যে এই হেফাজত, তুমি এদিকে আসো, তুমি যে কোনো বিচারে যদি ধরো এটা কিন্তু একটা একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন, তাই না? কাউকে এক্স্যাক্টলি। এইভাবে একটা নিকনেমে ডাকা। তো এই যে বাংলাদেশের আরবান মিডল ক্লাসের মধ্যে কনজারভেটিভ মুসলমানরা এই ধরনের তোমার রেশিয়াল ডিসক্রিমিনেশনের শিকার হয়, এইটার এগেনস্টে তার যে সংগ্রাম, এইটার এগেনস্টে তার যে পজিশন, এবং এইটাকে ভাঙার জন্য তার যে কালচারাল সংগ্রাম, আমি এটা মনে করি খুবই ইউনিক, এবং এইটা আমাদেরকে আরো লম্বা দিন এই জেনারেশনকে অনুপ্রেরণা দেবে। ইনশাআল্লাহ। তো আমরা হাদি ভাইয়ের এই শাহাদাতের ঘটনা কেন্দ্র করে আমরা দুইটা ফেজ দেখতে পাই। প্রথম ফেজটা হলো যে তাকে গুলি করে খুনি বিদেশে পালিয়ে যায়, এবং এই বিদেশে না, ইন্টারিম সরকার, কিন্তু ইন্ডিয়াতে পালায় গেছে। হ্যাঁ, ইন্ডিয়াতে পালায় যায়। ভেরি স্পেসিফিক। এবং ইন্টারিম সরকারের আমলে আসলে এরকম দিনে দুপুরে একজন জনপ্রিয় মুখকে হত্যা করে হত্যাকারী ইন্ডিয়ায় পালিয়ে যাবে এবং আমরা এটার বিচার পাবো না, এটা খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ছিল। আমি যদি আরেকটু ডিটেলসে যাই, যে আমরা এরকম আহ ঘটনাও শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমের থ্রুতে, যে বর্ডার সিল করতে বলা হয়েছিল ইমিডিয়েটলি দুপুরেই, কিন্তু বর্ডার সিল করা হয় সন্ধ্যার পরে, খুনি পালিয়ে যাওয়ার পরে। তো এই ঘটনাটা আসলে কেন ঘটলো? ইন্টারিম কি ইচ্ছা করে খুনিকে পালাতে দিল ইন্ডিয়ায়, বা এই মূল চক্রটা আসলে কিসের? এইখানে মানে আমি আমি খুব ফ্রাস্ট্রেটেড একটা জিনিস থেকে, সেটা হলো যে এই টোটাল ঘটনাটা কেন ঘটছে, কিভাবে ঘটছে, এবং ঘটনা ঘটার পরে আহ, তোমার যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, এই ইনভেস্টিগেশনটা কতটুকু পর্যন্ত এটাকে আইডেন্টিফাই করতে পারতেছে, এই পুরো জিনিসটার একটা টোটাল পিকচার কিন্তু আমাদের কাছে নাই এখন পর্যন্ত, জি। তাই না? আমরা যেই ভাঙা ভাঙা ক্ষেত্রে কিছু ইনফরমেশন পাচ্ছি, তার একটা অংশ সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের থ্রুতে আসতেছে। আমি ব্যক্তিগতভাবে ইনফরমেশনের ব্যাপারে এক্সট্রিমলি সাসপিশাস। আমি আমি মনে করি না যে তুমি ধরো একটা খুব সেন্সিটিভ সিকিউরিটি ইনফরমেশন যখন তুমি কোনো একটা স্পেসিফিক আউটলেটের থ্রুতে পাইতেছো, এটার পিছনে রাজনীতি থাকতে পারে, এটার পিছনে নানান ধরনের কর্মকাণ্ড থাকতে পারে। আমাদের একটা প্রফেশনাল ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে একটা কমপ্লিট পিকচার আসতে হবে, এবং এই পিকচারটা স্টিল মিসিং, তাই না? দেখো এখানে কতগুলো বড় প্রশ্ন। একটা প্রশ্ন হলো এই খুনিরা লম্বা সময় হাদির আশপাশে ছিল, তারা ইনক্লাব সেন্টারে ছিল, ইনক্লাব মঞ্চের প্রোগ্রামে ছিল, তাদের এই এই ইটা কিভাবে হইলো ওদের সাথে, তাই না? কোন থ্রুতে তারা এখানে আসলো, কিভাবে তারা এই কাজটা শুরু করলো, তাদের এই খুনের অ্যারেঞ্জমেন্টের সাথে কারা কারা জড়িত ছিল, টাকা পয়সা কোন জায়গা থেকে কোন জায়গায় লেনদেন হয়েছে, তার এই যে পলায়ে গেল, পলায়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোন ট্রাজেক্টরি ধরে তারা তারা গেছে, এবং এই যাওয়ারটা কেন গভর্নমেন্ট আটকাইতে পারলো না, কেন আজকে পর্যন্ত ইনভেস্টিগেশন একটা সার্টেন লেভেল আসলো না, অথবা এই যে সিকিউরিটি থ্রেট, এটা কি আগে জানা ছিল কিনা, জানা থাকলে সরকার সেখানে কি কোনো প্রিভেন্টিভ মেজারমেন্ট নিছে কিনা, না নিলে কেন নেয় নাই, এই রেসপন্সিবিলিটি কার, পুলিশের কোন ডিপার্টমেন্ট এটার দায়িত্বে ছিল। তো কোনো প্রশ্নের তো উত্তর নাই, না। এবং এই প্রশ্নের উত্তরটা মানে এই প্রশ্নটা মানে উত্তরটা একটা সিস্টেমেটিক ওয়েতে কে দিবে, সেই লোকও তো নাই, তাই না? আজকে আমরা দেখতেছি যে দেখো ইনকলাব মঞ্চে যারা আছে তারা শাহবাগে তোমার বিচারের দাবিতে আন্দোলন আন্দোলন করছে। কর্মসূচি করতেছে। তো তার মানে হলো তাদের একটা অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্ত যেভাবে চলতেছে তাতে তারা হ্যাপি না।
হুম। একটা তদন্তের আপডেট এইখানে তো হাদির পক্ষে যারা আছে তাদের একটা আহ, মানে রিপ্রেজেন্টেশন নিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ বডি নিয়ে একটা তদন্তের আপডেটের সাথে তো তারা জড়িত থাকতে পারে এখানে, তাই না? তাদেরকে এটা জানানো যেতে পারে টাইম টু টাইম, ওকে উই আন্ডারস্ট্যান্ড দিস, যেটা একেবারে এক্সট্রিমলি সেন্সিটিভ, পুলিশ যেটাকে ক্লাসিফাইড বলে মনে করবে, তো সেটা তারা জানাবে না। অথবা তারা বলবে যে ওকে আমরা এই পর্যন্ত পাইছি, খুনির আইডেন্টিফাই করছি, তার সাথে 10 জনকে আইডেন্টিফাই করছি, আমরা আশা করতেছি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটা পাবো। তো একটা ক্লিয়ার পিকচার থাকবে, এই ক্লিয়ার পিকচারটা আমরা দেখতেছি না, এন্ড দ্যাট বেগস দ্য কোশ্চেন যে এই খুনের সাথে এমন কেউ কি জড়িত যারা সরকারকে ইনফ্লুয়েন্স করতে পারে, এমন কেউ কি জড়িত যে সরকারের মধ্যে আছে? তো এখন তো স্পেকুলেশন করা বাদে আমাদের সামনে তো কোনো না। কোনো ওয়ে নাই, তাই না? আমরা তো হুম। এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না, কিন্তু এই স্পেকুলেশনটা করার জায়গাটা যে উন্মুক্ত রাখা হইতেছে এবং এটার উত্তরটা যে আসতেছে না, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। এবং এইখানে এটা তুমি চাইলে কনস্পিরেসি থিওরি তৈরি করতে পারো আপনি এটার উপর বেস খুব করে। সংক্ষিপ্তভাবে এই প্রশ্নের আনসার দিবেন যে এইটা কি ইন্টারিম সরকারের আহ, অযোগ্যতা নাকি অনিচ্ছা, কোনটা মনে করতেছেন আপনি? অযোগ্যতা তাতে তো কোনো সন্দেহই নাই, অনিচ্ছা কিনা এটা আমাদের স্পেকুলেশন করতে হবে। ওকে। এখন আমি যদি মানে দেখো যদি হিউজ গ্যাপ দেখি সব জায়গায়, তখন কিন্তু এটা আর অযোগ্যতার জায়গায় থাকে না, তখন এটা মনে হয় যে অনিচ্ছা। আমি শুধু এইটুকু বলবো যে যেই পরিমাণ কোশ্চেন, এভিডেন্স এবং লুপহোল তৈরি হয়েছে, কেউ যদি এটাকে সরকারের অনিচ্ছা বলতে চায় সুযোগ আছে তাহলে বলার। এটা বলাটা জাস্টিফাইড। হুম। এক্স্যাক্টলি। তো এই হাদি ভাইয়ের শাহাদাতের পরবর্তী সময় আমরা বাংলাদেশে এমন দু একটা ইনসিডেন্ট দেখলাম যেটা আসলে খুব রেয়ার ইনসিডেন্ট স্বাধীন বাংলাদেশে আপনি বলতে পারেন, যে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলা হলো, ভাঙচুর হলো। পাশাপাশি ছায়ানট এবং উদীচিতেও হামলা হলো, ভাঙচুর হলো। তারপর দিন আমরা আবার দেখলাম উদীচি নিজেদের দুই গ্রুপের মাঝে মারামারি লেগে গেল। তো এইখানে আমার স্পেসিফিক যে প্রশ্নটা, যে কেন শুধুমাত্র এই নিউজ মিডিয়াগুলা বা এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপরই হামলা হলো? এক নাম্বার কথা হচ্ছে হামলা হওয়া না হওয়া, এটা হামলা হওয়াটা কোনোভাবেই জাস্টিফাইড না, এটা নিয়ে আলোচনার দরকার আছে বলে আমি মনে করি না। কিন্তু কেন শুধুমাত্র ওদের উপরই হলো, এই ব্যাপারে আপনার বিশ্লেষণটা কি? আসলে দেখো মানে প্রথম পয়েন্ট আমাদেরকে আবার রিঅ্যাসিওর করতে হবে, সেটা হলো গণমাধ্যমের উপরে মানে ভাঙচুর করার মতো হামলা অথবা গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া, ঠিক একইভাবে সাংস্কৃতিক সংগঠনকে তোমার বন্ধ করে দেওয়া অথবা তাদের উপরে এক ধরনের মানে হামলা ফ্যাসিস্ট অ্যাটিটিউডের মধ্য দিয়ে তাদের কার্যক্রমকে ব্যাহত করা, এটা আমরা আমরা কেউই এটার পক্ষে দাঁড়াবো না, আমাদের কারোই এটার পক্ষে দাঁড়ানো উচিত না, তাই না? আমরা একটা একটা গণতান্ত্রিক পিসফুল যেখানে আমরা সবাই একজন আরেকজনের সাথে কাজ করতে পারবো, এরকম একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। আরেকটা কমেন্ট এখানে করতে হবে, সেটা হলো যে হাদির মৃত্যুর সংবাদটা যখন আসলো তখন মানুষের ক্ষোভের জায়গা থেকে এরকম কিছু হইতে পারে, এটা তো খুব আনএক্সপেক্টেড না, তাই না? পৃথিবীর বহু জায়গায় এরকম ধরো যে যখন মানে না, বড় কিন্তু পলিটিক্যাল ক্ষোভ লিডার গুলা অ্যাসাসিনেট হয়, শুধুমাত্র স্পেসিফিক ওই জায়গাগুলোর না, উপর কেন গেল? ওই পয়েন্টে আসবো। তো সেই জায়গা থেকে সরকারের যে ভূমিকা সেটাও কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ, ওকে। তাই না? সরকারের মানে আমি আগের পয়েন্টের সাথে মিলাচ্ছি, যেখানে আমরা বলতেছিলাম হাদির ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা যেরকম করে সরকারের গাফিলতি দেখতেছি, এই জায়গাতেও কিন্তু আমরা ভেরি স্পেসিফিকলি সরকারের গাফিলতি দেখতেছি, তাই না? তারা আগে এটা প্রেডিক্ট করতে পারতো, যেমন আমি ওই দিন দেখলাম যে কেউ একজন ফেসবুকে লিখছে যে ধরো যে সময় তুমি মারা যাওয়ার সংবাদ জানলা আর যখন এটা তুমি পাবলিক করবা, যদি গভর্নমেন্টের এখানে মেকানিজম থাকে তারা প্রিপারেশনটা নিয়ে তারপর পাবলিক করবে, যেহেতু এটা তোমার একটা সেফটি সিকিউরিটির সাথে রিলেটেড, তাই না? তো সরকারের দিক থেকে আমরা এর কোনো প্রিপারেশন দেখি নাই, এবং প্রথম আলো অফিস থেকে বোধহয় সরকারকে বলছে সিকিউরিটি দেওয়ার জন্য, তারা খুব কুইকলি সেখানে ইন্টারফেয়ার করতে পারে না এই সময়ের জন্য। সো আমাদের যে আগের প্রশ্ন, সেই প্রশ্নের সাথে কিন্তু এই প্রশ্নটা তোমার একই সাথে চলে আসে। এবার আসো তোমার যেটা পয়েন্ট, তুমি যেটা যেটা বলতে চাইতেছো সেটা হচ্ছে যে সেলেক্টিভলি এই প্রতিষ্ঠানগুলোর দিকে কেন মানুষের ক্ষোভ আসলো আর কি। দেখো এটার একটা কারণ হলো যে আমাদের গত জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হইলো, আগস্টে যে সরকারের পতন হইলো, এই সরকার চালাইছে কারা? চালাইছে আওয়ামী লীগ, তাই না? আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি, শেখ হাসিনা এজ এ লিডার, তারা এই গভর্নমেন্ট চালাইছে। দেন সেকেন্ড হলো এটা ওপেন সিক্রেট যে এই সরকার শুধু তার নিজের ক্ষমতা দিয়া এই ফ্যাসিবাদ কায়েম করে নাই, তাদের পিছনে তোমার ভারতের একেবারে সরাসরি সাপোর্ট ছিল। তাই না? আমরা বিভিন্ন সময় ভারতের বিভিন্ন কর্তা ব্যক্তিদের এই দেশে আসতে দেখছি, ইলেকশনের সময় এটাকে ম্যানুভার করতে দেখছি। তো আওয়ামী লীগ ভারতের দিক থেকে এক ধরনের আনকন্ডিশনাল নানান ধরনের সাপোর্টের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ তৈরি করছে। দেন
আরেকটা গ্রুপ আমাদের সমাজের মধ্য থেকে এই ফ্যাসিবাদকে তোমার নৈতিক বৈধতা দিচ্ছে, যারা একটু চিন্তায় মননে সেকুলার, যারা মনে করে যে ভারত আমাদের খুব ভালো বন্ধু এবং যে কোনো মূল্যে ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা উচিত, যারা মনে করে যে আওয়ামী লীগ যদি এই দেশে ক্ষমতায় থাকে তাহলে তাদের সেকুলারিজমের উপর ইমান এবং বিশ্বাস এবং সেকুলারিজমের উপর তাদের যে আমল এবং ইবাদত, এইটা প্রিজার্ভ থাকে এখানে, এটাতে কোনো প্রবলেম হয় না। তো তারা মনে করছে যে আওয়ামী লীগ বাদে এখানে অন্য অল্টারনেটিভ যেই আসবে সে তার সেকুলারিজমকে প্রোটেক্ট করবে না। তার ফলে আওয়ামী লীগ খুন করুক, গুম করুক, চুরি ডাকাতি বদমাইশি করুক, হাজার হাজার কোটি টাকা পাচার করুক, দে ডোন্ট কেয়ার। এবং এটা আমরা দেখছি, তাই না? একটা বিশাল গ্রুপ তোমার আওয়ামী লীগের এই নৈতিক বৈধতা দিচ্ছে। তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু এই সাপোর্টিং গ্রুপগুলো আমাদের জন্য স্টিল রিস্ক ফ্যাক্টর হয়ে আছে। যেমন ধরো যে ভারত যদি এখানে আবার আওয়ামী লীগকে রিএস্টাবলিশ করতে চায়, ভারত যদি আমাদের পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করতে চায়, এই ভারতীয় আধিপত্যবাদের ভয় আমাদের তরুণদের মধ্যে আছে। যে যারা সমাজের মধ্য থেকে একসময় মনে করতো যে আওয়ামী লীগ বাদে আর কোনো অল্টারনেটিভ নাই। তোমার তোমার মনে আছে কিনা ওই সময় বলতো যে ঠিক আছে হাসিনা ঠিক নাই, তাহলে বিকল্প কে? বিকল্প দেখান, হ্যাঁ, এজ ইফ যে কোনো বিকল্প নাই। বিকল্প। তো এই যে যারা মনে করতো যে হাসিনার চাইতে ভালো কোনো বিকল্প আমাদের দেশে নাই, তো এই লোকেরা তো আবার সুযোগ পাইলে তোমার হচ্ছে এইখানে আবার ফেস্টিভ্যাল নিয়ে আসবো। তো এই যে প্রতিষ্ঠানগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, তারপর হচ্ছে তোমার উদীচী এবং ছায়ানট, তাদের কার্যক্রম মূলত এই গ্রুপের পার্ট, যারা হচ্ছে মনে করে যে এখানে কোনো বিকল্প নাই, যারা মনে করে যে এখানে যে কোনো মূল্যে তোমার সেকুলারিজমকে প্রমোট করতে হইব, এইটার জন্য আমাদেরকে আওয়ামী লীগকে প্রমোট করতে হইব, এবং এইখানে ভারতীয় আধিপত্যবাদ যদি থাকে তাহলে কোনো প্রবলেম নাই। এই গ্রুপটা একটা মানে বিশাল অংশের মানুষের কাছে মনে হয় প্রথম আলো ইজ পার্ট অফ দ্যাট, ডেইলি স্টার ইজ পার্ট অফ দ্যাট, তোমার হচ্ছে উদিচি ইজ পার্ট অফ দ্যাট, সায়ানট ইজ পার্ট অফ দ্যাট। এই কারণে তাদের ক্ষোভ এখানে আসছে। যেমন তুমি ধরো যে আওয়ামী লীগের সময়ে যখন আমার দেশ তোমার আক্রান্ত হয়েছে, মাহমুদুর রহমানকে ফিজিক্যালি তোমার টর্চার করা হয়েছে, আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, নয় দিগন্তের তোমার হচ্ছে অফিস সাপা চালাই দেওয়া হয়েছে, অফিস জ্বালায় দেওয়া হয়েছে, তার গাড়ি জ্বালায় দেওয়া হয়েছে, সংগ্রামের সম্পাদককে তার তোমার অফিস ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। ফিজিক্যালি অ্যাসাল্ট করে তারপর মামলা দিয়ে পুলিশের কাছে নিয়ে দেওয়া হয়েছে। তাহলে তুমি কিন্তু একটা পোলারাইজেশন পাইতেছো সমাজে। একদিকে হচ্ছে তোমার নয় দিগন্ত, আমার দেশ, দিগন্ত টেলিভিশন, সংগ্রাম, ইসলামিক টেলিভিশন, আর একদিকে তুমি পাইতেছো প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী। তাহলে দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন, দ্যাটস দ্য লাইন, তাই না? তো এই লাইনের কারণে মূলত এই অ্যাটাকটা হয়েছে। এখন দেখো আমরা কি এই বাইনারির মধ্যে থাকবো? এটা একটা বড় প্রশ্ন। আমাদের এই বাইনারি থেকে আসতে হবে যে চিন্তায়, বিশ্বাসে ডিফারেন্ট ইডিওলজি থাকবে, ডাজন্ট ম্যাটার, ডিফারেন্ট কালচার থাকবে, কিন্তু এই পার্থক্যটা যেন তোমার এই হেট্রেটের পর্যায়ে না যায় যে আমরা গণতন্ত্র থেকে বের হয়ে যাই ফ্যাসিবাদকে তোমার লেজিটিমেট করব, অথবা আবার কাউন্টার ওয়েতে আমরা তাদের সবাইকে ফ্যাসিস্ট উপায়ে মাইরা কাইটা ভাঙচুর করে আগুন দিয়া বলবো যে তুমি এই সমাজে থাকতেই পারবা না। তো এই দুইটা এক্সট্রিম পোলারাইজেশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। Exactly. এইখানে আমি জানি না আপনি এটা নোটিস করছেন কিনা, পৃথিবীর যে দেশটা সবচেয়ে বেশি ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসির কথা বলে, তারা কোনো কনসার্ন শো করে নাই। আমি ইউএস এর কথা মিন করতেছি, যে প্রথম আলো ডেইলি স্টারের উপর এত বড় একটা অ্যাটাক হইলো, ভাঙচুর হইলো, ইউএসএ কোনো কনসার্ন শো করে নাই। ঠিক তেমনি ভাবে ইউরোপীয় ইউনিয়নও কোনো কনসার্ন শো করে নাই। ইউরোপের কয়েকটা দেশ কনসার্ন শো করছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আলাদাভাবে কোনো কনসার্ন শো করে নাই। এটার ইন্ডিকেটরটা কেন? এটা তো একটা খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা ছিল, মানে পুরো ওয়ার্ল্ডের জন্যই। তো তারা কোনো রিয়েক্ট না করার কারণ কি? ট্রুলি স্পিকিং, আমি যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করি তখন এই ফরেন পাওয়াররা কি কইতেছে, কিভাবে রিয়াকশন দেখাইতেছে, ইট ডাজন্ট ক্যারি এনি ওয়েট টু মি। কি জন্য? তুমি কোনো কালেই এদের কোনো রিয়াকশন মোরাল ছিল না। তুমি তুমি যখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে যাবা, দে অলওয়েজ ডু পলিটিক্স, তাই না? তাদের ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে পলিটিক্স করে। তো তারা এখন যেটা করতেছে সেটা হইলো যে তারা আওয়ামী লীগের প্রতি, মানে আওয়ামী লীগ অথবা ইন্ডিয়ান যে পলিসি এখানে ছিল সেটার সাথে তারা এগ্রি করে না, এবং তারা এইটার মধ্যে দিয়ে এটা তোমার প্রকাশ করতেছে। কিন্তু আমি এটার প্রতি অ্যাটেনশন দিতে ইন্টারেস্টেড না। সেটার কারণ হলো যে দেখো, দিনের শেষে দেশটা আমাদের, এইটা আমরা কিভাবে বিল্ড আপ করবো সেটা হচ্ছে আমাদের আমাদের কাজ। আমরা যদি আমাদের কাজ ঠিক মতো না করি তাহলে পরাশক্তিরা অলওয়েজ আমাদের নিয়ে খেলাধুলা করবে। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই যে আমাদের সমাজেরই একটা বিশাল অংশ একটা সময় আওয়ামী লীগের ফ্যাসিবাদের পক্ষে আনকন্ডিশনালি দাঁড়াইছিল,
তাই না? এরা যদি আমাদের সমাজে এইরকম কম্প্রোমাইজড মোরালিটি নিয়ে থাকে, তাহলে তো এই সমাজ আমরা বিল্ড আপ করতে পারবো না। আবার তার কাউন্টারে এখন আমাদের যে বিক্ষুব্ধতা, আমাদের তরুণ প্রজন্মের যে ক্ষোভ, এইটা যদি তোমার প্রো আওয়ামী লীগ সকল এস্টাবলিশমেন্টকে একেবারে ভাইঙ্গাচুরা ধুলায় মিশায় দিতে চায়, তাইলেও আমরা একটা সমাজ বিল্ড আপ করতে পারবো না। তো আমাদের জন্য একটা বড় কোশ্চেন হলো যে আমরা কিভাবে আওয়ামী লীগের বিচার এবং তারপর তার সাথে রিকনসিলিয়েশনের মধ্য দিয়া একটা পোস্ট আওয়ামী লীগ, পোস্ট হাসিনা, পোস্ট ফ্যাসিবাদ, পোস্ট ইন্ডিয়ান হেজিমনি একটা বাংলাদেশের দিকে যাব। তো আমি মনে করি যে এই জিনিসটাকে আমাদের ইন্টারনাল জায়গা থেকে দেখতে হবে। এই আমেরিকা কি বলতেছে, ইউকে কি বলতেছে, আই ডোন্ট কেয়ার। এগুলো কিন্তু এখানে আমি ভাই আপনার সাথে একটু মানে দ্বিমত করব কোন জায়গাটায়, যে আমরা কিন্তু এখনো ছোট দেশ এবং আমাদের দেশের উপর ফরেন কান্ট্রির প্রভাব আছে, আপনি এটা এখন অস্বীকার করতে পারবেন না যে নাই। ইউএস এর প্রভাব আছে, এক্সিস্ট করে, ইন্ডিয়ার প্রভাব আছে, এক্সিস্ট করে, আপনার তো এটা স্বীকার করতে হবে। এখন আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের ছোট ছোট বিষয়গুলোতেও ইন্ডিয়া নাক গলাইতো, বাংলাদেশের ইলেকশনে কে পার্টিসিপেট করবে না করবে ইন্ডিয়া নাক গলাইতো। আবার 2018 বা 24-এর ইলেকশনের আগে আমরা দেখতাম যে ইউএস হাই কমিশনে লাইন লেগে যেত রাজনীতিবিদদের। দেখো তো দেখো, এখানে 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 একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই যে ইন্ডিয়ান হেজিমনি আমাদের দেশে যে পর্যায় পর্যন্ত আসছে, আওয়ামী লীগ এজ এ পার্টি যদি এটার ওয়েলকাম না করতো, এটাকে যদি এখানে না নিয়ে আসতো, তাহলে ইন্ডিয়ার বাপেরও সাধ্য ছিল না আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে এতখানি নাক গলায়। না না, তা ছিল না। তো এটা বেসিক্যালি একটা ইনসাইড জব, অ্যান্ড দেন দ্যাট ইনসাইড জব তোমার এক্সটার্নাল এলিমেন্টকে নিয়ে আসে। তো এই জন্য আমি বলতে চাইতেছি যে এই হেজিমনি সবসময় থাকবে ইন্টারন্যাশনাল পলিটিক্সে। আমরা যদি এটাকে ওভারকাম করতে চাই, তাহলে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাসে যাইতে হবে, আমাদের একটা ন্যাশনাল ইউনিটিতে যাইতে হবে। সেই ইউনিটিটা হলো মানে তোমার সবচেয়ে বড় জিনিস। যেমন তুমি ধরো, এখন যদি আমি বলি যে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আওয়ামী লীগকে পাত্তা দিতেছে না, তাদের আর ফেরার কোনো সুযোগ নাই, এটার কারণে হাততালি দেওয়ার কিছু নাই। কোশ্চেনটা হলো আওয়ামী লীগ প্রশ্ন আমরা ন্যাশনালি সলভ করতে পারতেছি কিনা, আমরা ন্যাশনালি এইটাকে রিয়েলাইজ করতেছি কিনা যে এই যে একটা গণতন্ত্র থেকে বের হইয়া একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে আমরা ঢুকলাম, এটা আমাদের জন্য সুইসাইডাল ছিল, আমাদের দেশটা 50 বছর পিছিয়ে গেছে। নাও আমাদের একটা আনইন্টারাপ্টেড ডেমোক্রেসির মধ্যে যাইতে হবে এবং এই ফ্যাসিবাদে আমাদের আর ফেরত যাওয়া যাবে না। এই এখানে ন্যাশনাল কনসেনসাস এবং ইউনিটিটা আমরা তৈরি করতে পারি কিনা, এটা যদি আমরা তৈরি করতে পারি, তুমি দেখবা যে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকবে না, বাংলাদেশে ওয়েস্টার্ন হেজিমনি থাকবে না। না, এইখানে আবার আমার পার্সোনাল যে থিঙ্কিং সেটা ছিল যে ওয়েস্ট সবসময় 5 আগস্টের পর থেকে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে আসছে, এবং বাই দ্য ওয়ার্ড ইনক্লুসিভ দে মেন্ট ইনক্লুডিং আওয়ামী লীগ, সাম অফ দেম, নট নট এভরি অফ দেম। তো শোনো, আওয়ামী লীগ যখন 3টা চুরির ইলেকশন করছে, তখনও ওয়েস্ট মাঝে মধ্যে কইতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হইতে হবে, কিন্তু হাসিনা কিছু কান্ট্রি, কিছু কান্ট্রি, নাথিং চেঞ্জড, তাই না? হ্যাঁ কিন্তু দেখো, নাথিং চেঞ্জ, তাদের এই হ্যাঁ, বক্তব্য বিবৃতিতে কিছু চেঞ্জ হয়েছে? না কিছুই চেঞ্জ হয় নাই। তো এখন তারা বলবে যে তোমরা ইনক্লুসিভ ইলেকশন করো, হাসিনারে আনো, এতেও কিছু চেঞ্জ হবে না। সো আপনি মনে করতেছেন যে ইট উইল নট এ বিগ ডিল? it's not a big deal. ওকে, The big deal is যে আমরা দেশের অভ্যন্তরে আমাদের ন্যাশনাল ইউনিটির জায়গায় আওয়ামী লীগের ইস্যু কিভাবে আমরা ডিল করব, কিভাবে এইটার বিয়ন্ডে আমরা যাব, সেই ন্যাশনাল ইউনিটিটা আমরা তৈরি করতে পারতেছি কিনা। সো ফার আমাদের জাতি অনেক পয়েন্টে, অনেক ইস্যুতে বিভক্ত হইলেও এখন পর্যন্ত আওয়ামী লীগ ইস্যুতে সবাই একমত যে আওয়ামী না, লীগকে আমরা রাজনীতি না, করতে দিচ্ছি না আর। ইটস নট রাইট। বিএনপি, জামাত, তুমি যদি এনসিপি এবং এনসিপির সাথে অন্যান্য যে সমস্ত তরুণরা আছে, তারা আওয়ামী লীগের প্রশ্নে দেখো এখনো মানে খুব সিরিয়াস একটা কনক্লুসিভ জায়গায় আসছে, এটা সত্য না। ধরো আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, এই নিষিদ্ধ কি সবার কনসেনসাসের উপর হয়েছে? হয় নাই, একটা আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, তারপর বাকিরা বাধা দেয় নাই, বাকিরা এটার এগেনস্টে দাঁড়ায় নাই। কিন্তু হওয়া তো উচিত ছিল যে তুমি এক টেবিলে বসে আলাপ আলোচনা করে একটা জায়গায় গিয়ে দাঁড়াবা যে হাউ উই শুড ডিল দিস। আনফরচুনেটলি সেটা তো হয় নাই। ওকে, আমি তোমার সাথে যেহেতু এই আওয়ামী জায়গায় লীগ, agree করি যে একটা ইনফরমাল কনসেনসাস আছে যে ইসকে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না। তোমার ট্রাইব্যুনালে যে বিচার চলতেছে, সেই বিচার হাসিনার এগেনস্টে যখন রায় হয়েছে, মোরাললেস তোমার সবাই এটার ওয়েলকাম করছে, আওয়ামী লীগের ব্লক বাদে, আওয়ামী লীগ এবং তার সাথে অ্যালাইড যে সমস্ত পলিটিক্যাল পার্টি ছিল, তারা সবাই এটার ওয়েলকাম করছে। তো এই দিক থেকে হয়তো একটা কনসেনসাস আছে, কিন্তু এই কনসেনসাসের মধ্যে ফল্ট লাইন আছে। তার কারণ হলো তারা এটা সিরিয়াসলি বসে একসাথে তোমার আলাপ করে না, এবং এটা ফ্রাস্ট্রেটিং যে তাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যদি তারা একসাথে আসতে পারতো যে এই প্রশ্নে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। দেখো, ইন্ডিয়া কোশ্চেনে, ইন্ডিয়ার হেজিমনি কোশ্চেনে আমাদের এমন একটা জায়গায় যাইতে হবে যে যেখানে ন্যাশনাল কনসেনসাস থাকবে।
আওয়ামী লীগকে আমরা এখন কিভাবে ডিল করব, সেখানে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হইব, তাই না? আমরা ডেমোক্রেসিতে যাব এবং কোনোভাবে ডেমোক্রেসি ভায়োলেট করব না, এখানে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হইব। এন্ড দেন আমাদের তোমার হচ্ছে গুড গভর্নেন্সের জায়গায় যায় একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টির সাথে পজিটিভলি কম্পিট করব, যে ওকে এটা আমার নির্বাচনী ইশতেহার, এটা তোমার নির্বাচনী ইশতেহার, লেটস সি জনগণ কারে পছন্দ করে। তো এরকম একটা জেন্টলম্যান এগ্রিমেন্টে কিছু কিছু কনসেনসাসের মধ্য দিয়ে যদি আমরা ন্যাশনাল ইউনিটি তৈরি করতে না পারি, তাহলে তুমি দেখবা যে এই ক্যাওয়াসটা আরো লম্বা দিন থেকে যাবে, এন্ড ওকে দ্যাট উইল বি রিয়েলি রিয়েলি আনফরচুনেট ফর দ্য নেশন। ওকে আওয়ামী লীগ প্রসঙ্গেই কাছাকাছি একটা প্রসঙ্গ হচ্ছে, গত পরশুদিন খুব সম্ভবত ছিল আমাদের যারা ইলেকশনে প্রার্থী হবে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তো শেষ দিন পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন জমা পড়েছে, আমি যদি ভুল না করি, 224। তো জাতীয় পার্টিকে আপনি ইলেকশনে কিভাবে দেখছেন? তাকে কি আপনার ওয়েলকাম করা উচিত কিনা আমাদের ইলেকশনে? আমি মনে করি ওয়েলকাম করা উচিত না, কিন্তু দেখো তুমি তো কোনো আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে জাতীয় পার্টির আনো নাই। তাহলে এখন যদি জাতীয় পার্টি মনোনয়ন দিতে যায় আর তুমি যদি তারে ধরে পিটাও, তাইলে তো এইটা এক্সট্রা তোমার লিগাল একটা সিচুয়েশন হয়ে গেল, তাই না? দেখো এই ক্ষেত্রে আমার পজিশন খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমি মনে করি যে আওয়ামী লীগ ৩টা নির্বাচন চুরি করছে, অ্যাটলিস্ট ৩টা নির্বাচন আওয়ামী লীগ ইলেকশনের বাইরে থাকবে। যে হুম, তার যেই অংশটুকু সে জোর করে ক্ষমতায় রয়েছে তার সমান পরিমাণ পানিশমেন্টের মধ্যে যাবে, যাতে করে পরের যে কোনো রাজনৈতিক দল ভয় পায় যে আমি যদি এক্সট্রা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাই, তাহলে টুডে অর টুমোরো আই উইল হ্যাভ টু পে দ্য প্রাইস। সেকেন্ড হলো, আওয়ামী লীগের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অ্যালাইড ছিল, তারা আওয়ামী লীগের সমান পরিমাণ ভোগ না করলেও তার সাথে একটুখানি কম ভোগ করবে, অ্যাটলিস্ট একটা অথবা 2টা নির্বাচন তারা নির্বাচনের বাইরে থাকবে। ইন দ্য মিন টাইম আওয়ামী লীগের বিচার হয়ে যাবে। তারপর হচ্ছে দল হিসাবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় কোর্টের মাধ্যমে হবে, যদি না হয় 3টা ইলেকশনের পরে আগের নেতৃত্ব বাদ দিয়া যারা ওই সময় এর মধ্যে অপরাধী হিসাবে তোমার কনভিক্টেড হবে তারা রাজনীতিতে থাকতে পারবে না, বাকিদের সাথে আমাদের আলাপ আলোচনা শুরু হবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যাব। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই নির্বাচনে তোমার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের 14 দলের মধ্যে যারা ছিল তাদের পার্টিসিপেশনের সুযোগ থাকা উচিত না, আইনি প্রক্রিয়ায় তাদেরকে বাদ দেওয়া উচিত। ওকে নেক্সট প্রশ্নটা একটু বড়, কারণ হচ্ছে আমি প্রথমে আমার ভূমিকাটা বলবো, তারপর আপনার কাছ থেকে আমি এটার রেসপন্সটা চাবো। আপ- বাংলাদেশে যে পলিটিক্যাল দলগুলো আছে, এই এখানে প্রায় 50টার অধিক রাজনৈতিক দল আছে এবং প্রায় 40টার অধিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এইখানে নিবন্ধিত রাজনৈতিক দলগুলা অনেকগুলা আছে ওয়ান ম্যান পার্টি, অনেকগুলো আছে 2 বা 3 ম্যান পার্টি, কিন্তু তারা নিবন্ধন পায়, তাদের অনেক জেলায় কমিটি আছে। এবং আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল ডিফারেন্ট ডিফারেন্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গঠিত হয়, এক এক দলের প্রায়োরিটি থাকে এক একটা সেক্টরে ফোকাসড। এই নির্বাচনে যখন আহ, নির্বাচন কমিশন ঘোষণা দিল যে জোট করলেও নিজের দলের প্রতীকে ইলেকশন করতে হবে প্রার্থীদের, তখন আমরা দেখতেছি যে ওয়ান ম্যান 2 ম্যান পার্টিগুলা বড় জোটের সাথে এলাই হওয়ার পর বড় যে দলটা তাদের প্রতীকে ইলেকশন করার জন্য আগ্রহী হচ্ছে, এবং অনেকে নিজের দল থেকে বের হয়ে ছোট ছোট দলে চলে গেছে। তো এতে করে কি আমাদের ডেমোক্রেসি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? কারণ আমাদের দলের ডাইভার্সিটি, আমাদের ভ্যারিয়েশন, এগুলা কি কমে যাচ্ছে কিনা? একদম 2 বা 3 পার্টি স্টেটের দিকে আমরা না, চলে যাচ্ছি কিনা? আমি আমি মনে করি কমতেছে না। কেন কমতেছে না সেটার কারণ হলো যে ধরো এরকম 50টা দল আছে নাই, এটা রাজনীতিতে খুব বেশি ইম্প্যাক্ট করে না। ওকে রাজনীতিতে বেসিক্যালি ইম্প্যাক্ট করে বড় হচ্ছে 3টা বা 4টা পলিটিক্যাল পার্টি ইম্প্যাক্ট করে। সাধারণত সারা দুনিয়াতে যদি তুমি দেখো যে অনেক জায়গায় বড় 2টা পার্টি থাকে, কোথাও কোথাও ট্রায়াঙ্গল হয়, 3টা পার্টি থাকে। 3টা পার্টির বেশি থাকলে অনেক সময় পোলারাইজেশন হয়ে যায় যে এই 2টা একদিকে বা এই 2টা একদিকে। তো এর বিয়ন্ডে যারা পার্টি, এটা তোমার রাজনীতি করার স্বাধীনতার জায়গা থেকে আসে, কিন্তু প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টের দিকে এটার কোনো আমি কোনো ওকে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখি না। রাদার দ্যান দ্য বিগ কোশ্চেন হইল যে এই যে পলিটিক্যাল পার্টি তোমার একটা ইনস্টিটিউশন, তার ইন্টারনাল রাজনৈতিক কর্মকাণ্ডগুলো তোমার কতখানি স্ট্রং, সেইখানে ডেমোক্রেসি আছে কিনা, সেইখানে আয় ব্যয়ের ফেয়ারনেস আছে কিনা, এবং তারা একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করতে আয়দার বাধ্য হয় কিনা অথবা একটা কালচার ডেভেলপ করে কিনা তার পার্টির মধ্যে। তাই মনে করি সেইটা মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান তুমি 100টা ইন্ডিপেন্ডেন্ট ছোট 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 পার্টি যদি ওকে রাজনীতি থাকে। আর আরেকটা জায়গা ইম্পর্টেন্ট, সেটা হলো যে ধরো একজন ইয়াং ইন্ডিভিজুয়াল যে চাইতেছে যে আমি এখন রাজনীতি করব,
এবং তার হয়তো ধরো মানে পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, অথবা টাকা পয়সার দিক থেকে বড় ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু একটা ওয়ে থাকতে হইব যে তার যদি ইমপ্রেসিভ কোয়ালিটি এবং পার্সোনালিটি থাকে, তাহলে সে আইদার যেন ইন্ডিপেন্ডেন্ট রাজনীতি করে বড় হইতে পারে, অথবা যে কোনো দলের মধ্যে রাজনীতি করে উপরে উঠতে পারে। তো এই প্রক্রিয়াটা আমাদের থাকতে হবে। এই প্রক্রিয়াটা যদি থাকে, তাইলে পরে তুমি যে কোয়ালিটির প্রশ্ন বলতেছো সেই কোয়ালিটিটা এখানে থাকবে। ওকে, এই ছোট ছোট দলগুলোর সাথে বড় দলগুলা যখন জোট হয়, তখন আমরা অনেক রকম নতুন সিচুয়েশন দেখতে পাই। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে আপনার কলিগ বা আপনার টক শোমেট ব্যারিস্টার রুমিন ফারহানা, তো উনার আসনে হচ্ছে বিএনপি জোটের পক্ষ থেকে অন্য একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, খুব সম্ভবত জুনায়েদ আল হাবিব হুজুর সাহেব, উনি একজন হুজুর। তো সেক্ষেত্রে রুমিন ফারহানা বিএনপির একজন বড় ভোকাল, বিএনপির পক্ষে আমরা দেখেছি গত 10-15 বছর অনবরত কথা বলে গিয়েছেন, 5 আগস্টের পরে কথা বলেছেন, উনি মনোনয়ন পান নাই। এখন উনি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন স্বতন্ত্র, এবং বিএনপি তাকে বহিষ্কার করেছে। ঠিক তেমনি জামাতেও আমরা আগে কখনো দেখি নাই যে বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে। এই প্রথম ময়মনসিংহ 6 আসনে জামাতের একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়, উনি ময়মনসিংহের জেলা জামাতের সাবেক আমির, এবং জামাত সর্বশেষ তাকে বহিষ্কার করতে বাধ্য হয় দল থেকে। তো এই যে জামাতের একটা রাজনীতি একটা নতুন ঘটনা, কিংবা বিএনপির এরকম হেভিওয়েট নেতাদেরকে বহিষ্কার করা, এই ঘটনাগুলাকে আপনি কিভাবে দেখেন? এই ঘটনাগুলা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দেখো, রাজনীতিতে কিছু কিছু জিনিস তো থাকবেই আর কি। যেমন তুমি ধরো কেউ একজন পার্টির মধ্যে মনোনয়ন নেওয়ার চেষ্টা করলো, সে পারলো না, তার কাছে মনে হইলো যে আমি মোর কম্পিটেন্ট ক্যান্ডিডেট, আমি দলের বাইরে যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করব, এই সুযোগও থাকা উচিত। এবং কেউ যদি ইলেক্টেড হয়ে আসতে পারে, তাহলে সে ইলেক্টেড হয়ে আসবে। প্রসিডিউরাল প্রশ্ন যদি আমরা এখানে তুলতে চাই, তাহলে প্রসিডিউরাল প্রশ্নটা হলো যে একটা দলের মধ্যে যে মনোনয়ন দিচ্ছে, এই মনোনয়ন দেওয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, এখানে ক্রাইটেরিয়াটা আছে কিনা, এবং সেই ক্রাইটেরিয়াটাকে কিভাবে আরো বেশি ডেমোক্রেটিক করা যায়, এটা হলো কোশ্চেন। এখন সাধারণত যেটা হয় যে দলের মনোনয়ন দেয় হলো দলের হাইকমান্ড, এবং দলের হাইকমান্ড তোমার একটা কমিটি করে ছোট, সেই কমিটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে নেয়, এবং সেই কমিটি কিভাবে ডিসিশন মেক করে, এটা যথেষ্ট পরিমাণ স্বচ্ছ না। তো এখানে আমরা দুইটা জায়গা চিন্তা করতে পারি যে ঠিক আছে, ক্ষমতা দলের হাইকমান্ডের হাতে থাকবে, তারা তাদের মতো করে এটা যেভাবে এখন অ্যাপ্লাই করে সেভাবে অ্যাপ্লাই করবে, ইটস ফাইন। আর একটা ওয়ে হইতে পারে যে না, এই প্রক্রিয়াটাকে আমরা আরো বেশি স্বচ্ছতার মধ্য দিয়ে করব। ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে এটা সাধারণত তোমার এক ধরনের প্রাইমারি ইলেকশনের মধ্যে দিয়ে করে, যে পার্টির যারা রেজিস্টার্ড মেম্বার তাদের মধ্যে ভোটাভুটি হয়, এবং সেই ভোটে যারা জিতে সে হলো তোমার পার্টির নমিনি হয়। তো এখানে আরো মোর স্ট্রাকচার্ড এবং গণতান্ত্রিক সিস্টেম করা যায় কিনা, আমি মনে করি এইটা হচ্ছে তোমার কোশ্চেন। কিন্তু পার্টি থেকে মনোনয়ন না পাইলে সরে যায় ইলেকশন করা, এটাতে গণতন্ত্রের খুব আহামরি কোনো প্রবলেম নাই। জামাতের ক্ষেত্রে এটা ইন্টারেস্টিং এই জায়গা থেকে যে জামাত সাধারণত তুলনামূলকভাবে অনেক বেশি তোমার ডিসিপ্লিনড এবং প্রিন্সিপালড অর্গানাইজেশন। অনেক জায়গায় আমরা দেখছি যে তোমার জামাতের ক্যান্ডিডেটরা জোটের কারণে ছেড়ে দিচ্ছে, তাই না? এবং জামাত যতজনকে বাইরে থেকে মনোনয়ন দিতেছে, তুমি বিএনপির মতো একটা পার্টি কিন্তু এত লোক বাইরে থেকে অ্যাকোমোডেট করতে পারবে না, কারণ তার ওন পিপল তোমার রিভোল্ট করবে এখানে, কারণ সে লম্বা সময় রাজনীতি করে, তার একটা ক্যারিয়ার আছে, এবং তার ক্যারিয়ারটা এখানে শেষ হয়ে যাইতেছে। জামাতের মধ্যে কনসেপ্টটা ডিফারেন্ট, যেহেতু তারা রাজনীতিকে একটা স্পিরিচুয়াল লেন্সের দিক থেকে দেখে, এবং পার্লামেন্ট মেম্বার হওয়া বা না হওয়ার সাথে তার রাজনীতি খুব বেশি জড়িত না। এই কারণে আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ ডিসিপ্লিন জামাতের মধ্যে দেখি। কিন্তু এই ডিসিপ্লিনটাও তোমার মানে ফর এভার ফর শিওর কিছু না। কারণ হচ্ছে জামাত যদি রাজনীতিতে আরো পাওয়ারফুল হয়ে ওঠে, মোর রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়, অর্গানাইজেশন আরো বড় হয়, বাইরে থেকে আরো লোকজন আসে, তখন আমরা দেখবো যে একটু একটু করে তোমার জামাতের এই প্রিন্সিপাল এবং ডিসিপ্লিনটা তোমার ডেভিয়েট হইতেছে। তো তার একটা এক্সাম্পল তুমি যেটা বললা যে এবার ময়মনসিংহে যেটা হয়েছে, একজনকে বহিষ্কার করছে, দ্যাট মে বি অ্যান এক্সাম্পল। কিন্তু এটা ফার্স্ট না, আমার বোধহয় দ্যাটস নট দ্য রাইট থিং। এর আগেও এরকম আরেকজনের ক্ষেত্রে হয়েছিল, আমি তার নাম ভুলে গেছি, সে বোধহয় প্রথমে বাইরে থেকে আসছিল, তাকে মনোনয়ন দিছে, আবার চলে গেছে এরকম, এবং বিএনপির হয়ে ইলেকশন করছে পরবর্তীতে। তো ওকে। এরকম একটা এক্সাম্পল তোমার আগে ছিল জামাতের। কিন্তু জামাতের একেবারে খুব ধরো কোর বড় মাপের লোক জেলা আমির ছিলেন, এরকম লোকের ক্ষেত্রে হয়তো এটা তোমার প্রথম। প্রথম। এখন আমার এখানে দুইটা তোমার অবজারভেশন বা কমেন্ট আমি করব। একটা অবজারভেশন হলো যে জামাতের যখন স্কেল আপ হবে, যে তোমার রাজনীতিতে আরো বেশি ভোট পাবে, আরো বেশি এমপি হবে, অথবা ক্ষমতায় যাবে, অথবা প্রধান বিরোধী দল হবে, মোর পলিটিক্যাল শেয়ার বাড়বে,
তখন জামাতের আভ্যন্তরীণ রাজনীতিতে যেই এথিক্যাল এবং স্পিরিচুয়াল কোয়ালিটি তারা মেইনটেইন করে, এইটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এইটাকে নতুন করে তারা কিভাবে ডিল করবে এটা তাদেরকে চিন্তা করতে হবে। তারা যদি মনে করে যে ওকে আমার এটা ভালো আছে, এটা কোনোদিনই নষ্ট হবে না, তাহলে এটা হবে না। তার কারণ হলো যে তুমি আগে যতটুকু পলিটিক্যাল এক্সপোজার পাইছো তার চেয়ে এখন অনেক বেশি পলিটিক্যাল এক্সপোজার পাইতেছো, এবং পাওয়ার ইটসেলফ করাপ্টস, তাই না? তুমি পাওয়ার সবকিছু করাপ্ট করে দেয়। কাজে জামাতের অর্গানাইজেশনাল সিস্টেম অন্যদের চাইতে ওয়ে বেটার সোফার, কিন্তু সামনের দিনে এটাকে যদি তোমার রিচেক না করে এবং যে চ্যালেঞ্জগুলো আসবে এগুলোর যদি মোকাবেলা করার নতুন নতুন পদ্ধতি তারা ঠিক না করে, তাহলে আমি মনে করি চ্যালেঞ্জগুলো সামনের দিনে আরো বাড়বে। যেমন ধরো একটা জায়গায় জামাতও চিন্তা করতে পারে যে তার মনোনয়ন দেওয়ার প্রক্রিয়াটাকে তারা আরো সিস্টেম্যাটিক করতে পারে কিনা, যে কোন পদ্ধতির মধ্য দিয়া এটা দেওয়া হচ্ছে সেটা যেন শুধু টপ লিডারশিপের জাজমেন্টের উপরে ডিপেন্ড না করে, রাদার দেন যেন এই ক্রাইটেরিয়া সবার কাছে ক্লিয়ার হয় যে আমি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমার মনোনয়ন দিচ্ছি। তো এটা একটা প্রক্রিয়া হইতে পারে যে জামাত, যাতে করে এই প্রবলেমগুলো সামনের দিনে তৈরি না হয়। আহ, এখন আমার আরেকটা প্রশ্ন, এটা খুবই রিলেভেন্ট বাংলাদেশের সাথে, যে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে আমরা নারীদেরকে আমরা দেখলাম যে তারা রাস্তায় নামলো, আন্দোলন করলো, এবং বেশিরভাগ নারী ঘরে ফিরে গেল। আমরা প্রায় রাজনৈতিক দলের মধ্যে থেকেই দেখি যে নারী নেতৃত্ব খুব একটা এনকারেজ করা হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপির খুব সম্ভবত 9 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, ইনক্লুডিং বেগম জিয়া। তো বেগম জিয়া আল্লাহর কাছে চলে যায়, এখন খুব সম্ভবত 8 জন বিএনপিতে আছে, আমি যদি ভুল না করে থাকি। আর জামাতের পক্ষ থেকে আমরা একজনকেও দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করতে দেখতেছি না। এনসিপিতে যারা নারী নেত্রী ছিলেন তারা বেশিরভাগই এখন এনসিপির সাথে আর নেই। এনসিপির সবচেয়ে প্রমিনেন্ট যে ফিমেল ফিগার তাসনিম যারা, উনিও এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তো অ্যাপারেন্টলি নারীদের যে নেতৃত্বের একটা সংকট কিনা, বা নাকি তাদের জন্য ইচ্ছাকৃতভাবে পলিটিক্সের পথটা কঠিন করে রাখা হচ্ছে বাংলাদেশে, এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? না দেখো, এইটা আমার কাছে মনে হয় ইটস রিলেটেড টু আ ডিফারেন্ট থিং। ডিফারেন্ট থিংটা হলো যে আমাদের যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সে পলিটিক্যাল এনভায়রনমেন্টে এক ধরনের তোমার ক্ষমতা চর্চা, পাওয়ার এক্সারসাইজ, তারপর হচ্ছে ভায়োলেন্স ট্যাকেল করা, তারপর হচ্ছে প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করা, এগুলো বাদে রাজনীতিতে উঠে আসা অত্যন্ত কঠিন। আমাদের মানে ডেমোক্রেটিক প্রসিডিউরটা এখনো ওই জায়গায় রয়ে গেছে। ইভেন যদি তুমি মানে উন্নত গণতান্ত্রিক দেশে দেখো, সেইখানেও কিন্তু তোমার রাজনীতিতে টাকার ভূমিকা, সিন্ডিকেটের ভূমিকা, পাওয়ারফুল লোকদের ভূমিকা এগুলো আছে। মানে হিউজ। পলিটিক্স ইজ সামথিং, এটা অলওয়েজ তোমার করাপ্টেড। এটা তুমি কিছুটা হয়তো ডেভেলপ করতে পারবা, কিন্তু 100% ডেভেলপ করা হয়তো কোয়াইট ইম্পসিবল ইন হিউম্যান এন্ডেভার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক এনভায়রনমেন্ট এখনো ইন্ডিপেন্ডেন্টলি নারীদের জন্য উঠে আসার মতো যথেষ্ট ভালো হয়ে ওঠে নাই। তো যেই কারণে আমাদের নারীদের পার্টিসিপেশনটা কম। ট্র্যাডিশনালি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আমরা যে সমস্ত ফিমেল পলিটিশিয়ানদের পার্টিসিপেশন দেখি, কোনো না কোনোভাবে দেখবে তাদের এক ধরনের ফ্যামিলি ওরিয়েন্টেশন আছে। হয়তো তার বাবা পলিটিক্সে ছিল, হাজবেন্ড পলিটিক্সে ছিল, সেই জায়গা থেকে তারা রাজনীতিতে আসছে। যেমন ধর আমাদের 2 জন প্রাইম মিনিস্টার ফিমেল ছিলেন, কিন্তু দুজনেই তো ফ্যামিলি থেকে আসছেন, তাই না? তারা নিজেরা রাজনীতি করে কিন্তু উঠে আসেন। তো এখন পর্যন্ত আমাদের সামাজিক স্ট্রাকচার, আমাদের রাজনৈতিক কালচার, এই জায়গাটা উইমেন ফ্রেন্ডলি না। এবং আমি মনে করি দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যেই কারণে তুমি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই পার্সেন্টেজটা আমরা অত্যন্ত কম দেখি। ইভেন তাদের কমিটিগুলোতেও যদি যাও তাহলেও আমরা দেখবো যে সেখানে পার্সেন্টেজ অনেক কম। তো এই কারণে এখানে তোমার কোটার কথা বলা হয়, যেমন নির্বাচন কমিশন এক ধরনের বাধ্যবাধকতা দিতে চায় যে এত পার্সেন্ট নারীদের পার্টিসিপেশন থাকা উচিত। তো আমার বোধ হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি কিছু তোমার রুলস রেগুলেশনের মধ্য দিয়ে উইমেনদের পার্টিসিপেশন বাড়ায় আনতে পারি, সেটা আমাদের জন্য ভালো। যতগুলো জায়গায় আমরা পারি। জামাতের তো পার্টির স্ট্রাকচারের মধ্যে উইমেন পার্টিসিপেশন আছে, কিন্তু তারা এটাকে সেপারেট করে রাখে, যে মানে উইমেন যেটা তোমার ব্রাঞ্চ, এটা কমপ্লিটলি সেপারেট দেন দা তোমার মেল ব্রাঞ্চ। তার ফলে তুমি ধরো মানে টপ কমিটিতে যদি যাও সেখানে তুমি নারীদেরকে পাবা না। যেমন জামাতের নির্বাহীতে একজনও তোমার নারী নাই, তার কারণ হলো তাদের কমিটিটাই তোমার মানে টোটালটা আলাদা। কিন্তু আবার উপজেলা নির্বাচনে যখন মহিলা ভাইস প্রেসিডেন্টের পজিশন ছিল, সেখানে কিন্তু জামাত ইসলামের অনেকে বিভিন্ন জায়গায় নির্বাচন করছে এবং ইলেক্টেড হয়েছে।
তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ তোমার জামাত যদি সেলেক্টিভলি কিছু উইমেন ক্যান্ডিডেট দিত, তাহলে আমার মনে হয় সেটা একটা ভালো সিগন্যাল যাইতো সব জায়গায়। এটা এটা জামাতের কিন্তু পলিসির সাথে কন্ট্রাডিক্ট করে না, কারণ যেহেতু উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে এর আগে ফিমেলরা পার্টিসিপেট করছে, সংসদে তোমার সংরক্ষিত মহিলা আসনেও জামাতের লোকের আগে উইমেন উইমেন পার্টিসিপেশন ছিল। তো এই জন্য মেইন স্ট্রিম রাজনীতিতে তারা ফিমেল ক্যান্ডিডেট দেওয়ার একটা চিন্তা করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে তারা দেয় না সেটা হলো যে জামাতের তোমার উইমেন উইং এর কাজ যদি দেখো, এটা সেলেক্টিভলি নারীদের মধ্যে, তারা ওপেন স্পেসে গিয়ে তো পলিটিক্স করে না, তাই না? জামাতের মহিলা উইং কখনোই ওপেন স্পেসে গিয়ে সাধারণ জনগণের মধ্যে তোমার ওইভাবে রাজনীতি করে না। তো এই কালচারের কারণে তারা বায়াস টু, যে উইমেনদেরকে তুমি মেইন স্ট্রিম জায়গায় এনে যদি মনোনয়ন দাও, তাহলে সে হয়তো তোমার নির্বাচন জিততে পারবে না, কারণ এত পরিচিত না, তোমার এত পপুলার না, যেহেতু তাদের কাজের অ্যাক্টিভিটিসটা তোমার পাবলিক জায়গায় হয় না। তো এটা আমার মনে হয় যে মানে ইন ফিউচার জামাতকে চিন্তা করতে হবে যে তারা এই জায়গাটাতে কিভাবে স্লোলি মানে মোর উইমেন ফিগার তোমার প্রমোট করতে পারে। জি। আহ, তো আমাদের সর্বশেষ যদি রাজনৈতিক কোনো একটা বিগ ইনসিডেন্ট বা ইভেন্টের কথা বলি, সেটা হচ্ছে যে ইসলামিক দলগুলা বা ইসলামিক বা সমমনা যে জোট ছিল 8 দলের, তাদের সাথে নতুন 3টা দল যোগ হয়। কর্নেল অলি আহমেদের এলডিপি, মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি, এবং জুলাই আন্দোলনের যে অগ্রভাগের নেতৃত্ব তাদের দল এনসিপি। তো এই জোটের সম্ভাবনা আপনি আসলে কতদূর দেখেন, যে ইসলামিক দলগুলোর সাথে এরকম এনসিপির মতো বা এবি পার্টির মতো একটা সেকুলার টাইপের একটা দলের মিশ্রণটা কেমন ওয়েল ব্লেন্ডেড হবে বলে আপনি মনে করেন? দেখো, আমি আমি মনে করি এটা ভালো ভালো ইন দ্য সেন্স যে প্রথম হলো যে বাংলাদেশে তোমার যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে এবং যারা মনে করবে যে ইসলামোফোবিয়া এখানে সেলেক্টিভলি ক্রিয়েট করা যাবে না, এটা অন্যায়। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম, এবং এই ধর্ম তার কালচারের পার্ট, এবং এটার রিপ্রেজেন্টেশন তার প্রাইভেট এবং পাবলিক স্পেস সব জায়গায় থাকবে। তো এই ফান্ডামেন্টাল জায়গাতে যারা এগ্রি করবে, এই সকল রাজনৈতিক দলকেই আমি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল বলে মনে করি, এবং তাদের মধ্যে যে কেউ যে কারোর সাথে জোট করতে পারে। এখানে যখন তুমি আঙ্গুল তুলবা যে এ কেন এর সাথে জোট করলো, আঙ্গুল তুলবা মানে হচ্ছে খুব অদ্ভুত ভাবে আঙ্গুল তুলবা, তখন আসলে তুমি এই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসাবে তার যে লেজিটিমেসি, এটাকে কোশ্চেন করতে চাইতেছো। তুমি বলতে চাইতেছো যে এই রাজনৈতিক দলটা এত খারাপ যে সে আমার দেশের রাজনৈতিক দলই হইতে পারে না, অথবা তার এখানে স্পেসই থাকা উচিত না। তো এটা আমি মনে করি না। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এরকম হওয়া উচিত যে এই কমন জায়গায় যে কেউ যে কারোর সাথে জোট করতে পারে। এবং দেখো যে একেবারে তুমি মানে এক্সট্রিম ডানপন্থী একটা দল এবং এক্সট্রিম বামপন্থী একটা দল, সেও কিন্তু এক জায়গায় এসে এগ্রি করতে পারে, ওকে আমার এখনকার সময়ের প্রায়োরিটি হলো যে আমার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যে এটার উপরে কেউ যদি আঘাত দেয় তাহলে আমি 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 তোমার সাথে একসাথে আছি, এটা আমার প্রথম প্রায়োরিটি, এবং এইটাকে প্রোটেক্ট করার জন্য আসো আমি এবং তুমি একসাথে রাজনীতি করি। তো এইভাবে নানান কমন জায়গা এবং নানান প্রায়োরিটি তৈরি হইতে পারে। সেকেন্ড পয়েন্ট হলো যে জামাতের দিক থেকে এই জোটটা তো জামাত ইসলাম নেতৃত্ব দিচ্ছে। আমার কাছে মনে হয় যে জামাত আসলে যেটা করতেছে সেটা হলো যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের যে মডেলটা ছিল, এই মডেলটাকে ন্যাশনাল ইলেকশনে তারা রেপ্লিকেট করার চেষ্টা করতেছে। ডাকসু নির্বাচনে আমরা দেখছি যে ছাত্র শিবির তার নিজের লোকদের বাইরে বাকিদেরকে এক ধরনের কমন আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তা একটা প্যানেলে আনছে, এবং তারপর সেই প্যানেলটা একসাথে নির্বাচন করছে। নির্বাচনের করার পরে তারা একসাথেই কাজকর্ম করতেছে। তো সেইখানে মানে যারা বাইরে থেকে আসছে তাদেরকে শিবির হয়ে যাওয়া জরুরি না, আবার যারা ছাত্র শিবির তাদেরও শিবির ছেড়ে দেওয়া জরুরি না, কিন্তু তারা যার যার পলিটিক্যাল আইডেন্টিটি রাইখাই একটা কমন এজেন্ডার ভিত্তিতে তারা কাজ করতেছে। আমি মনে করি যে জামাতও এখানে মানে তোমার এক্স্যাক্টলি সেই মডেলটা ফলো করতেছে, যে কিছু কমন এজেন্ডার ভিত্তিতে অন্যান্য ইসলামিক দল এবং যারা হচ্ছে তোমার ইসলামিক দল না, যাদের এজেন্ডা মোর সেকুলার, তাদের সাথে এক ধরনের তোমার জোটের মধ্য দিয়ে যাচ্ছে। এই জোটের মধ্য দিয়া জামাত তার রাজনীতিটাকে এই দেশের গণমানুষের কাছে এবং সকল বাংলাদেশপন্থী যে মানুষ আছে তাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতেছে, এবং তার ফলে বিএনপির জোটের সাথে এই জোটের আগামী ইলেকশনটা তোমার অনেক বেশি কম্পিটিটিভ হবে। এবং এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য ভালো এবং দেশের জন্য ভালো। ভালো কয়েকটা জায়গা থেকে, একটা জায়গা হলো যে আগামী নির্বাচনে যদি এই দুইটা জোট খুব কম্পিটিটিভ তোমার ইলেকশনে যায়, তাহলে আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র করে কুইকলি আবার ফ্যাসিবাদ ফিরায় আনার যে প্রচেষ্টা, এটা তোমার মাঠে মারা যাবে। কারণ হচ্ছে যে আমরা গণতন্ত্রের রোল অন করব,
লোকেরা তোমার এই দুই জোটের মধ্যে তাদের ভোট ভাগাভাগি হয়ে যাবে, যারা আগে আওয়ামী লীগকে ভোট দিচ্ছে তারাও সেখান থেকে নিজেকে সরায় নিয়ে আসবে, এবং কেউ বিএনপিকে ভোট দিবে, কেউ জামাতকে ভোট দিবে, যারা বিএনপির অপছন্দ করে তারা জামাতের ভোট দিবে, যারা জামাতের অপছন্দ করে তারা বিএনপির ভোট দিবে, তাহলে আমাদের একটা রিশেপিং হবে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। সেকেন্ড হলো যে এই জোট করার কারণে জামাত আরো বেশি কম্পিটিটিভ হয়ে উঠবে এবং বিএনপির উপর এক ধরনের প্রেশার তৈরি করবে, যে বিএনপি একটা কম্পিটিটিভ গুড পলিটিক্স করতে বাধ্য হবে। সে মনে করবে যে না, জামাতের জোট এখন অনেক বেশি কম্পিটিটিভ, আমার নির্বাচনে হাইরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সো আই নিড টু বি ভেরি কেয়ারফুল। তার ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে প্রায়োরিটি মনে করে, বিএনপি অ্যাজ এ পার্টি সেটাকে তোমার প্রায়োরিটি দিতে বাধ্য হবে। তো আমি পার্সোনালি এক্স্যাক্টলি ওয়ান্ট দিস কম্পিটিশন ইন দ্য পলিটিক্স, যে বাংলাদেশে আমাদের একটা গণতন্ত্রে যাইতে হবে, সেই গণতন্ত্র আওয়ামী লীগকে বাদ দিয়ে হইতে হবে এখন। তার ফলে বিএনপি এবং জামাত দুইটা বড় পার্টি হিসাবে গণতন্ত্রকে লিড করবে। এই দুইটা পার্টি একজন আরেকজনের সাথে কম্পিটিটিভ হইতে হবে এবং দুইজনের মধ্যে শত্রুতা, হেট্রেড এটা কমতে হবে, এবং একটা আনইন্টারাপ্টেড ডেমোক্রেসির ক্ষেত্রে এই দুইটা পার্টিকে এগ্রি হইতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জোটটা ইন অল পার্সপেক্টিভ ইজ এ গুড ডিরেকশন। গুড ডিরেকশন। জোটের ক্ষেত্রে আমি আসন বন্টন নিয়ে যদি একটু কথা বলি, সেক্ষেত্রে আমার দৃষ্টিতে আসন বন্টনটা আসলে ভাই খুব ইকুয়ালি জাস্টিফাইড হয় নাই। কারণ কি, এনসিপির মতো একটা ছোট দল যাদের ভোট ব্যাংক খুব বেশি নেই আমি মনে করি এখনো, তাদেরকে 30টা আসন ছাড়া হলো। প্রাইমারিলি ইসলামী আন্দোলন বাংলাদেশকে 35টা আসন ছাড়ার কথা থাকলেও তারা যখন শুরুর দিকে রাজি ছিল, এখন নাকি তারা এই ব্যাপারে চিন্তা ভাবনা করছে তাদের চাওয়া আরো বেশি। আবার ইসলামী ইসলামী আন্দোলন বা খেলাফত সামথিং এরকম একটা দল, তাদেরকে 25টা আসন ছাড়া হয়েছে, মানে দুইটা দল খেলাফত রিলেটেড নামে, একটা মামুনুল হকের নেতৃত্বে, একটা মনে হয় আহমেদ আব্দুল কাদের বাচ্চু ভাইয়ের নেতৃত্বে। তো তাদেরকে 25টা আসন ছাড়া হয়েছে। তো জামাত কি খুব বেশি আসন ছেড়ে দিচ্ছে বলে কি মনে হয় না আপনার? কারণ তাদের মার্কা বা প্রতীক বা প্রার্থীরাও তো খুব বেশি জনপ্রিয় না। তারা কি ধানের শীষের সামনে সমান তালে লড়তে পারবে বলে আপনি মনে করেন? দেখো, প্রথম পয়েন্ট হলো, তুমি যখন একটা জোট করতেছো তখন তো এক ধরনের নেগোসিয়েশন করতে হবে, সকল রাজনৈতিক দলগুলো বার্গেইন করবে, মানে যে যতটা বার্গেইন করে পারে, এবং একটা প্রিন্সিপালের ভিত্তিতে এগ্রি করবে। কোনো দল হয়তো মানে এর চাইতে কম দিলে আসবে না, ডিপেন্ডিং অন তার কতখানি বার্গেনিং ক্যাপাসিটি আছে। তো এটা জোটের আভ্যন্তরীণ বিষয়, তারা তাদের মতো করে দেখবে। আমরা যদি জামাতের জোটের তোমার উইনিং জায়গা থেকে দেখি, যে তার জেতার চান্স কতখানি, সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আমি জোটটাকে খুবই ভালো উদ্যোগ বলে মনে করি। টোটাল সিট যেটা ছাড়া হইতেছে, এটা বোধহয় এখন সব মিলে 100-র মতো হয়ে যাইতেছে। এটা আমার কাছে টু মাচ মনে হয়। এটা মানে অ্যাট বেস্ট তোমার 50 হইলে ভালো হইতো। আর আরেকটা জায়গা, সেটা হলো যেই সিটগুলো তুমি ছাড়তেছো সেখানে যেই ক্যান্ডিডেট হইতেছে সেই ক্যান্ডিডেট তোমার মানে মোস্ট ইলেক্টেবল ক্যান্ডিডেট কিনা। এইটা কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে না, এটা জাস্ট দলের প্রেক্ষিতে ছাড়া হইতেছে, যে এই দল কাজে সে পাবে, অথবা এই দলের হাই প্রোফাইল ব্যক্তি সে পাবে, এরকম। তো সেখানে যদি মোস্ট ইলেক্টেবল লোক না হয়, তাহলে তোমার এটা যখন তারা নির্বাচনে যাবে তখন এইটার একটা ইম্প্যাক্ট হইতে পারে। আরেকটা কনসিকুয়েন্স আছে, যেটা মানে এখন যেমন যদি 100 তোমার সিট ছাড়ে এখন যেভাবে, তাইলে একটা কনসিকুয়েন্স আছে, সেটা হলো যে হাইপোথেটিক্যালি ধরো যে এই জোট নির্বাচন জিতলো এবং তারা সরকার গঠন করবে, সেই সরকারে কিন্তু কোনো পার্টির একক তোমার 151 আসন থাকবে না। ইন নো ওয়ে জামাত তোমার 100 আসন ছেড়ে দেওয়ার পরও সে সংখ্যাগরিষ্ঠতা পাবে, জাস্ট একক টোটাল জোট সংখ্যাগরিষ্ঠতা পাইতে পারে। এন্ড দ্যাট মিনস যে তোমার একটা হ্যাং গভর্নমেন্ট হবে, তাই না? যে গভর্নমেন্টের 2-3টা পার্টি যে কোনো একজন যদি চলে যায়, তাহলে সরকার ফল করবে। আমি মনে করি দ্যাট উইল ক্রিয়েট অ্যান ইনস্টেবিলিটি এবং দ্যাট উইল ক্রিয়েট আ রিয়েল ক্যাওয়াস যদি এই জোট জিতে। কিন্তু আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, সর্বশেষ ইন্ডিয়ার যে ইলেকশনটা গেল, কংগ্রেস কিংবা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিজেপি এবার সরকার গঠন করলো অন্য দলের সহায়তা নিয়েই। তারা কিন্তু বেশ ভালোভাবেই চালাচ্ছে এবং কোনো ধরনের ইনস্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের দেশে এই প্র্যাকটিসটা তো চালু হওয়া দরকার আসলে। এটা ডিপেন্ড করবে তো ম্যানেজমেন্টের উপরে, যারা বড় দল তাদের ম্যানেজমেন্টের উপরে। আর একটা হলো যে মানে একটা দল যদি অন্যদের চাইতে ধরো ওয়ে মোর পাওয়ারফুল হয়, যেমন ভারতে যেটা হচ্ছে বিজেপি আগে থেকেই ক্ষমতায় আছে, তার ফলে সে মানে ভেরি এস্টাবলিশড, তাই না? জামাত তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি তোমার ক্ষমতায় যাওয়ার জন্য কম্পিটিটিভ হয়ে উঠছে। তো সেই জায়গা থেকে এটা ডেফিনেটলি চ্যালেঞ্জ, কিন্তু ধরো এই চ্যালেঞ্জ তারা
ম্যানেজ করতে পারবে কিনা ইট ডিপেন্ডস। তুমি ভারতেই দেখো এর আগে মানে তোমার এই বিজেপির গভর্নমেন্টের আগে কংগ্রেসের গভর্নমেন্ট, তার আগে যে গভর্নমেন্ট ছিল খুব সম্ভবত অটল বিহারী বাজপেয়ীর টাইমটা, তখন কিন্তু তোমার 1990s এর সময়টা। হ্যাঁ, ওই সময়ে কিন্তু তোমার জোট থাকার কারণে সে গভর্নমেন্ট তোমার স্টেবল হয় নাই, তোমার ইনস্টেবল গভর্নমেন্ট ছিল। সো এটা মানে ইনস্টেবিলিটি হওয়াটাই হলো তোমার মোর ফ্রিকোয়েন্ট ঘটনা, কিন্তু ইনস্টেবিলিটি নাও হইতে পারে ডিপেন্ডিং অন যে তোমার এখানে ম্যানেজমেন্টটা কিভাবে। আই থিঙ্ক আমার মনে হয় এটা ভাই কালচার অফ ডেমোক্রেসি। আপনি যত ওয়েল ডেমোক্রেটিক ওয়েতে অ্যাপ্রোচ করবেন, আপনাদের দলের আন্ডারস্ট্যান্ডিংটা যত ভালো হবে, আমার মনে হয় যে আহ, জোটটা তত বেশি শক্তিশালী হয়, সরকারটা শক্তিশালী হয়। এখানে মনে রাখতে হবে যে মানে জোটটা এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু পলিটিক্যাল ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ করার জন্য হয়। সো তুমি এটা মানে খুব ইডিওলজিক্যাল জায়গা, বিষয়টা এরকম না। যেমন তুমি ধরো বিএনপি জামাত একটা লম্বা সময় জোটে ছিল, কিন্তু সেই জোটে ছিল আওয়ামী লীগের এগেনস্টে। হুম। এবং তুমি যখন আওয়ামী লীগ ফল করলো তখন তুমি দেখছো বিএনপি এবং জামাতের জোট একদিনও টিকে নাই, তাই না? মানে একদম। কাইন্ড অফ তার আগে ভেঙে গেছে এবং তাদের মধ্যে সম্পর্ক অনেকখানি নষ্ট হয়েছে। তো হুম। তাদের আগের একসাথে কাজ করার যে শেয়ার্ড হিস্ট্রি, দ্যাটস নট হেল্পিং। তো তুমি হুম। খুব কুইকলি ফর্ম একটা জোট, সেখানে তুমি খুব মোরাল এবং রেসপেক্টেবল আচরণ যদি আশা করো, আই ডোন্ট থিংক দ্যাটস গোনা হ্যাপেন। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। এটা আসলে সেই ডিপেন্ড ক্ষেত্রে করে যে একটা এই শেকি পার্টি, গভর্নমেন্ট হওয়ার চান্স থেকে যায়। হ্যাঁ, যে এই পার্টিগুলো একজন আরেকজনের সাথে কিভাবে কোঅর্ডিনেট করবে তার উপর ডিপেন্ড করে। যেমন তুমি ধরো যে এক্স্যাক্টলি। এখনো তো এই জামাতের জোটে শেষ পর্যন্ত তোমার ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন থাকবে কিনা এটা নিয়ে এখনো কনফিউশন আছে, তাই না? কনফিউশন। এখনো সিওর না। তো মানে ইট ডাজন্ট লুক গুড। মানে তোমার আলাপ আলোচনার দিক থেকে খুব কনসলিডেটেড হয়েছে, বিষয়টা এরকম না। আবার যেমন তুমি ধরো এনসিপি যখন এই জোটে আসছে, এনসিপি তো এখন এক ধরনের মোরাল আর্গুমেন্ট করে সংস্কারের প্রশ্নে। কিন্তু যদি সংস্কারের প্রশ্নেই তারা এই জোটে আসতো, তাহলে তাদের জোটে আসার কিন্তু সবচেয়ে ভালো টাইম ছিল যখন জুলাই তোমার সনদের প্রশ্নে বিএনপির সাথে তাদের বড় ধরনের মতপার্থক্য হয়েছে। তখন জামাতের সাথে তার জোটে আসার কথা ছিল, তো সে তো তখন জোটে আসে নাই, আসছে অনেক পরে নির্বাচনে। তো তার মানে হলো সে অল দ্য অপশন হিসাব কিতাব করে আর কোনো অপশন না পায় এখানে আসছে। সো দিস ইজ জাস্ট আ পিওরলি পলিটিক্যাল জোট টু ম্যাক্সিমাইজ দ্য পলিটিক্যাল ইন্টারেস্ট। এটার তুমি কোনো মোরাল বেসিস থেকে মোরাল এটা। কোনো বেসিস আপনি দেখছেন না। আমিও সেটাই মনে করছি আসলে। হয়তোবা এনসিপি যেখানে দেখছে যে যেই জোটে গেলে তার ফায়দাটা ম্যাক্সিমাইজ হবে, সেই জোটেই সে যাচ্ছে। বিএনপি যদি তাকে বেটার অফার দিত, আই গেস এনসিপি কোনোভাবে রিজেক্ট করতো না সেটা। না। এবং ধরো জামাত তো তাকে অনেক আসন ছাড়তেছে, তাই না? তুমি ধরো 30টার মতো আসন প্রথম ইলেকশন, ইটস হিউজ অ্যাকচুয়ালি। বিএনপি তো তোমার জামাতের মতো পাওয়ারফুল পার্টিরও 30টা আসন দেয় নাই, তাই না? না, 2001-এ মনে হয় 30টাই দিছিল বা 28টা এরকম দিছিল। তো ভেরি ক্লোজ। তো সেই জায়গা থেকে তো এনসিপি কে জামাত অনেক বেশি আসন ছাড়তেছে, অনেক তো বেশি আসন বিএনপি তাকে চাচ্ছে। এতখানি আসন ছাড়তে পারবে না। সো এটাকে, এই জোটকে তোমার দেখতে হবে জাস্ট একটা পলিটিক্যাল পারপাসের জায়গা থেকে জোট, ওকে। একটা কৌশলগত জায়গা থেকে জোট, যারা তাদের নিজেদের রাজনৈতিক ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করতে আসছে। Exactly. আহ, একটা এন্ড ইটস নট ব্যাড, রাজনীতিতে এগুলো না না, থাকবেই। আমি এটাকে কোনোভাবে ব্যাড হিসাবে দেখতেছি না, কিন্তু এই জোটের খুব একটা মোরাল গ্রাউন্ডও নেই আসলে। এটা আসলে জাস্ট প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট জায়গা থেকে এসেছে আর কি। তো প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট থেকে আসছে। তো এই জোটের আমার কাছে যে সবচেয়ে ইন্টারেস্টিং যে কম্বিনেশনটা মনে হচ্ছে যে এবি পার্টির আবার জামাতের জোটে ব্যাক করা। কারণ এবি পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। তো উনি জামাতের আইডিওলজির সাথে অ্যালাইন্ড না হওয়ায় উনি বের হয়ে যান, তারপর দল প্রতিষ্ঠা করেন। এখন উনি আবার সেই জোটে ব্যাক করলেন। মাঝে আবার আমরা দেখেছিলাম যে উনি জামাতের নানা ধরনের কাজের সমালোচনা করছিলেন। তো আপনার কি মনে হয় যে বিএনপির এমন যদি কেউ থাকতো, সাপোজ এখন বিএনপির ওয়ান অফ দা সিগনিফিকেন্ট ক্যারেক্টার ধরেন সালাউদ্দিন আহমেদ, তো উনি যদি বিএনপি থেকে বের হয়ে চলে যায়, একটা দল ফর্ম করে, বিএনপি কি তাকে কখনো আবার জোটে নিত, যেটা জামাত মঞ্জু সাহেবকে নিলেন? না, নিবে, এরকম অনেক উদাহরণ আছে। বিএনপি থেকে বের হয়ে গেছে আবার আসছে। তুমি ধরো কর্নেল অলি আহমেদ জামাতের জোটে আসছে, উনি জামাতের সাথে গন্ডগোল করে একসময় বিএনপি থেকে বের হয়ে গেছিল না? হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এই বিএনপির অনেক সংস্কারপন্থী ছিল না, তাদেরকে বিএনপি আবার নিচ্ছে না? তো এইটা রাজনীতিতে এগুলো হয়, রাজনীতি। দলে কি ওয়েলকাম করছিল আবার? ধরেন মঞ্জু সাহেব যেভাবে চলে যাওয়ার পর জামাতের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। ধরেন অলি আহমেদ তো জামাতে ছিল না, মঞ্জু সাহেব তো জামাতে ছিলেন, তো দুজনের মধ্যে পার্থক্য আছে না, তো। না, না, আমি অলি আহমেদের বলছি না, কিন্তু ধরো যে বিএনপির সময়ে সংস্কারপন্থী ছিল, তারপর ধরো সেখান থেকে বের হয়ে গেছে, আবার বিএনপি তাকে আইনা মনোনয়ন দিচ্ছে, অথবা আওয়ামী লীগের সময় ধরো সংস্কারপন্থী ছিল, তারপর আবার ফেরত আসছে, আওয়ামী লীগে মনোনয়ন দিচ্ছে, এগুলো এক্সাম্পল তো আছে। তো ওকে। আমি রাজনীতিতে এরকম এক্সাম্পল তুমি অনেক পাবা আর কি, তোমার যাওয়া আসা, এটা এটা ডিপেন্ড করে তোমার পলিটিক্যাল
ইন্টারেস্ট কখন কোন জায়গায় অ্যালাইন হইতেছে তার উপরে। এখানে দুইটা জিনিস হয়। একটা জিনিস হলো যে যখন পলিটিশিয়ানরা এরকম একটা জায়গায় যায় যে তার মানে ধরো পলিটিক্যাল ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করতে যাইয়া সে মোরালিটির একেবারে পুরাপুরি তোমার ওভারথ্রু করলো, তখন সেই পলিটিশিয়ানের প্রতি আমাদের একটা আস্থার সংকট হয় যে তাইলে পরে তো তার এই এই নীতিতে সে যদি দেশে পরিচালনা করে তাহলে তো আমরা তার কাছ থেকে মোরাল পজিশন পাবো না। এইখানে তোমার একটা কোশ্চেন থাকে আর কি। আর আরেকটা জায়গা হলো যে একটা বাংলাদেশপন্থী রাজনীতির মধ্যে যত রাজনৈতিক দলই থাকুক তাদের কারোর সাথেই তো কারো শত্রুতা এই পরিমাণ না যে তুমি তার সাথে কোনো স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টে যাইতে পারবা না, তাই না? তাদের সবার সাথে সবারই যে কোনো পয়েন্টে তোমার স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। হেইট্রেট অথবা শত্রুতার ওয়ালটা এত বড় হওয়া উচিত না যে এই রাজনৈতিক দলকে আমি এই পরিমাণ অপছন্দ করি যে তার সাথে একসাথে মিলে আমি কোনোদিন কোনো কাজ করতে পারবো না। তো এটাও থাকা উচিত না। আমি মনে করি দুইটার মধ্যে একটা মডারেশন থাকা উচিত, এবং এই কারণে তোমার একটা রাজনৈতিক দল যখন আরেকটা রাজনৈতিক দলের তোমার কনফ্লিক্টিং জায়গায় থাকে তখন এমন কথা বলা উচিত না যে মানে যেটা তুমি তার পরবর্তীতে সাথে মুখ আর দেখা কোনোদিন দেখিতে বসবা না। বাধার সৃষ্টি করবে। হ্যাঁ, তার সাথে আর কোনোদিন যাবে না। খুব সম্ভবত তোমার আম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহের একটা তোমার এরকম একটা বক্তব্য আছে যে, "তুমি তোমার বন্ধুর সাথে এত ক্লোজ হইও না যে কোনো একদিন শত্রু হইলে তুমি রিগ্রেট করবা। আর তোমার শত্রুর সাথে তুমি এই পরিমাণ শত্রুতা করো না যে সে কোনোদিন বন্ধু হইলে তুমি লজ্জা পাইবা।" তো আমার বোধ হয় যে দ্যাট শুড বি আ মানে পারফেক্ট সেইং তোমার এই পলিটিক্যাল পার্টিস। রাজনৈতিক সম্পর্কগুলোর দিক থেকে। এক্স্যাক্টলি। আহ, আহ, আমার পরবর্তী যে বিষয়টা আমার মাথায় আসছে এই জোটটা হওয়ার পর পর, সেটা হচ্ছে যে এনসিপি তে তো আসলে জুলাইয়ের নেতৃত্বের অনেকগুলো বড় বড় মুখ আছে। আমরা দেখি নাহিদ, হাসনাত, সার্জিস। তো তারা এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছে। আহ, তেমনি জুলাইয়ের বেশ কিছু বড় মুখ তো জামায়াতে বা জামায়াতের যে কাছাকাছি ছাত্র সংগঠন শিবিরেও ছিল। আপনি চিন্তা করেন সাদিক কায়েম, সিবগাতুল্লাহ সিবগা, কিংবা সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তো এনসিপি থেকে তাদের জুলাইয়ের মুখগুলো মনোনয়ন পেলেও মানে জামাত থেকে আমি জুলাইয়ের কোনো মুখকে মনোনয়ন পেতে দেখি নাই। আহ ধরেন সাদিক কায়েম বা সিবগাতুল্লাহ সিবগা যদি এখন শিবিরে থেকে থাকে, কিন্তু জাহিদ ভাই তো রিসেন্টলি জামাতে জয়েন করছেন, তাকেও মনোনয়ন দেওয়ার কোনো আগ্রহ আমরা জামাত থেকে দেখি নাই। তো জামাত এরকম জুলাইয়ের মুখদেরকে মনোনয়ন না দেওয়ার কারণ কি মনে করেন? আমি কারণ স্পেসিফিকলি বলতে পারবো না। একটা কারণ হইতে পারে, মানে আমি যদি গেস করার চেষ্টা করি আর কি, যে ধরো একটা অংশ যারা অলরেডি শিবিরে আছে, কারেন্ট শিবিরে আছে, তো শিবিরে তো তারা ছাত্র রাজনীতি করে, তাই না? তো ছাত্র রাজনীতি থেকে তো ন্যাশনাল পলিটিক্স এসে কুইকলি মানে সুইচ করাটা তোমার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসে। যেমন তুমি ধরো সাদিক কায়েম তোমার ডাকসুতে ভিপি ইলেক্টেড হয়েছে, এখন তার টেনিউর এখানে কমপ্লিট করতে হবে, তো সেই জায়গা থেকে সে এটা ন্যাশনাল। আসলে ভাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে না, কারণ আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি যখন করলাম তখন দেখলাম যে 1991 ইলেকশনে ডাকসু ভিপি ছিলেন আমলুল্লাহ আমান। তো উনি ডাকসু ভিপি থাকা অবস্থায় ইলেকশন করলেন, এমপি নির্বাচিত হইলেন। তখন উনি এমপি এবং ডাকসু ভিপি একসাথে দায়িত্ব পালন করেছিলেন। দুটা জিনিস, তুমি যদি একটা লিগাল জায়গা থেকে দেখো দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু তুমি যদি একটা মোরাল জায়গা থেকে দেখো, এবং বিশেষ করে ছাত্র শিবিরের রাজনৈতিক যে মডেল, মানে ছাত্র শিবির কিন্তু খুব স্পেসিফিকলি দাবি করে যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, এবং সে একটা কমপ্লিটলি সেপারেট তোমার স্টুডেন্ট অর্গানাইজেশন যার ফোকাস। আপনি এটা বিলিভ করেন? না, প্র্যাকটিক্যাল জায়গায় তোমার ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ছাত্র শিবিরের তো একটা অটোনমি আছে, তাই না? একটা হ্যাঁ। খুব ক্লিয়ার অটোনমি আছে। তো সেই অটোনমির জায়গা থেকে তুমি একই সাথে ছাত্র শিবিরের রাজনীতি এবং ন্যাশনাল ইলেকট্রাল পলিটিক্স এটা তুমি করতে পারো না। এটা আমি কনফ্লিক্টিং মনে করি। সেকেন্ড হলো, আমি পার্সোনালি ছাত্র রাজনীতির ব্যাপারে ক্রিটিক্যাল। আমি এর আগেও নানান আলাপ আলোচনা এটা বলছি যে ছাত্র রাজনীতির ফরম্যাট থাকা উচিত কিনা এটা নিয়ে আমার 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 নিজের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট আছে, এবং এই জায়গা থেকে আমি ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির মধ্যে একটা সেপারেশন অল দ্য টাইম আমি দেখতে চাই। এই সেপারেশনটা ছাত্র শিবিরের মধ্যে যতখানি আছে, বিএনপিরও উচিত ছাত্র দলের ক্ষেত্রে সেপারেশন তৈরি করা, অন্যান্য রাজনৈতিক দলের এই সেপারেশন তৈরি করা উচিত। কারণ আমরা যদি স্টুডেন্টদেরকে ওভার পলিটিসাইজড করে ফেলি এবং ক্যাম্পাসগুলোতে অল দ্য টাইম দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকে, তাহলে আসলে আমরা ক্যাম্পাসের তোমার পড়াশোনার মান থেকে শুরু করে কোনো কিছুর খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারবো না, এটা পলিটিক্যালি পলিটেট হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম ফর জামাত ইসলামী যে শিবিরের কারেন্ট লিডারশিপকে কুইকলি তোমার নমিনেশন দিয়ে দেওয়া।
তো এটা একটা ইস্যু। আর কিন্তু এটাকে আরো অনেকভাবে তোমার ডিফারেন্ট ওয়েতে এটাকে দেখা যেত, যেমন তুমি বলছো ছাত্র শিবিরের সাবেক মানে যে সদ্য রিসেন্ট সাবেক। প্রেসিডেন্ট, যে সে তো এই গণ অভ্যুত্থানের ফেস, তাহলে সেই জায়গা থেকে তাকে দেয়া যায়। তো এর বাইরে যারা অন্যান্য ফেস আছে তাদেরকে দেয়া যায়। তো এইটা আমি মনে করি জামাত ইসলামের একটা স্ট্র্যাটেজিক মিস্টেক। স্ট্র্যাটেজিক মিস্টেক আমি এই কারণে বলি যে তুমি ধরো যে এনসিপির মধ্যে যারা গণ অভ্যুত্থানের ফেস তাদের এখন বয়স কত, ধরো 25 26, থেকে 27, 28। 25-26 থেকে। তো আজকে থেকে 20 বছর পরে তার বয়স হবে তোমার 45-46, তাই না? তো আজকে থেকে 20 ইয়ার্স পরে তারা এই দেশের রাজনীতিতে তোমার রেলেভেন্ট থাকবে ডিউ টু দিস থিং। তো তুমি যদি জামাত আজকে থেকে 20 বছর পরের রাজনীতি দেখে, তাহলে তো তার প্যারালাল লিডারশিপ তাকে তৈরি করতে হবে এখানে, তাই না? যে গণ অভ্যুত্থানের যারা মতো তখন তাদের সাথে কম্পিট করবে। তাদের সাথে কম্পিট করবে, এবং দে হ্যাভ টু বি তোমার ইকুয়াল জায়গা। যেমন তুমি ধরো যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতি একটা লম্বা সময় তোমার এই ভূমিকাটা পালন করছে, তাই না? যে যারা 71-এর সময়ে, তার আগের রাজনীতি 69-70-এ যারা কন্ট্রিবিউশন করছে, তারা বাংলাদেশের রাজনীতি একটা লম্বা সময় রেলেভেন্ট ছিল। ইভেন তো এখন পর্যন্ত তো তারাই সার্ভ করে যাচ্ছে 50 বছর পার হয়ে গেলেও। ঠিক একইভাবে তোমার এই জুলাই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করছে, তারাও তো বাংলাদেশের রাজনীতিতে একটা লম্বা সময় তোমার রেলেভেন্ট থাকবে, যদি তাদের মোরাল কম্পাসটা তোমার খুব বেশি কম্প্রোমাইজ না হয়। তো সেই জায়গা থেকে ধরো মানে জামাত ইসলামের যেই জেনারেশন এখানে কন্ট্রিবিউট করছে, সেই জেনারেশনকে যদি জামাত তোমার পলিটিক্যালি আগায় দেয়, তাহলে আমি মনে করি এটা ডাউন দ্য রোড আফটার 20 ইয়ার্স তাদের জন্য একটা ভালো রাজনীতি হবে। তো এইটার যে ল্যাক এখন জামাতের রাজনীতিতে, আমি এটাকে একটা স্ট্র্যাটেজিক মিস্টেক বলে মনে করি। আচ্ছা, আমরা প্রায় আলোচনা শেষের দিকে। শেষে একটা ফানি বা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ছাত্র সংগঠনগুলায় রেগুলার ছাত্র খুবই কম পাই, যারা বড় বড় নেতৃত্ব পর্যায়ে থাকে। যে একদম রানিং স্টুডেন্ট তো বেশিরভাগ ছাত্র সংগঠনে থাকেই না। তার উপর আবার আমরা বিবাহিত যে ছাত্র নেতৃত্ব আমরা একদম দেখি না বললেই চলে। আমরা একটা ব্যতিক্রম দেখলাম গত সপ্তাহে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং সেক্রেটারি একই দিনে আহ, বিয়ে করলো। আহ, এবং তারাও বিয়ে করলো দুইজন নেত্রীকে, একজন চাকসুর নেত্রী, একজন রাকসুর নেত্রী। তো এই যে এটাকে আপনি কি এটাকে পজিটিভলি দেখতেছেন কিনা, এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এইটা দ্বারা কি শিবির একটা ইঙ্গিত দিল যে তোমরা দ্রুত বিয়ে করো, আহ, মানে নেতৃত্ব থাকা অবস্থায় তোমরা বিয়ে করে ফেলো, এরকম? না, আমার আমার মনে হয় যে বিয়ের ডিসিশনটা খুবই পার্সোনাল ডিসিশন আর কি। সো ইট অলওয়েজ গোস টু পার্সোনাল চয়েস ইন মোস্ট ওকে। অফ দ্য কেসেস। আর হচ্ছে আহ, মানে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বিবাহিত হইতে পারবে না, এইটাকে আমি খুব ভালো লজিক্যাল জায়গা বলে মনে না, করি আমার না। মনে হয় না যে এটা কোথাও লিখিত আছে বিবাহিত হতে পারবে না, কিন্তু এমন হয়তো বা নাই, কিন্তু একটা হয় না। কিন্তু ধর আমাদের সোশ্যাল কাস্টমে আমরা এটা নেগেটিভলি দেখি। নেগেটিভ। নেগেটিভলি দেখাটা মূলত কিন্তু বয়সের সাথে রিলেটেড। সাধারণত যেহেতু আমাদের কালচারে ছাত্র অবস্থায় কেউ বিয়ে করে না, না। ছাত্র থেকে পাশ করে বের হয়ে চাকরি বাকরি করে তারপরে তোমার বিয়ে শাদী করে, তার ফলে যখন বিবাহিত এবং অছাত্র এই দুইটারে কিন্তু এক ব্র্যাকেটে বলা হয়, তাই না? এই কালচারের জায়গা থেকে, যে ধরো একজন বিবাহিত, তার বাচ্চা কাছে আছে, দ্যাটস ইউ অ্যাজিউম যে তার বয়স 35-এর ঘরে। এক্স্যাক্টলি। দ্যাটস দ্য রিজন। আলাদা করে কিন্তু বিয়ে করাটারে নেগেটিভ দৃষ্টিতে দেখা হয় না, না। না। তো এখন আমি যদি ধরো এই অছাত্র আর বয়স্কর সাথে বিবাহিত হওয়াটাকে ডিকাপল করি, যে দুইটা একসাথে কোরিলেটেড না, তাহলে তো বিবাহিত হওয়া না হওয়ার সাথে তোমার আলাদা করে কোনো পয়েন্ট না। নাই, তাই না? এবং বরং মানে বিয়েকে ডিলে করা অথবা এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখার তো কোনো কারণ মানে আমি আপনি এটা ওয়েলকাম করতেছেন? আমি 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 নিউট্রাল টু it আরকি। আচ্ছা, নিউট্রাল টু ইট। এটা যার পার্সোনাল প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে। তবে যেটা হয় যে বিয়ের সাথে তোমার তো একটা রেসপন্সিবিলিটি হয়, সংসারের ম্যানেজমেন্টের একটা কোয়েশ্চেন হয়। এইটা তার কাজের ক্ষেত্রে তোমার ডিফারেন্ট আউটলুক তৈরি করে। যেমন তুমি দেখো খুব একটা ইন্টারেস্টিং জিনিস পাবা। ইসলামিক হিস্ট্রির অনেক বড় স্কলাররা কিন্তু বিয়ে করে নাই। আচ্ছা। এবং যেমন তুমি ইমাম নওয়াবী খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়, তোমার উনি বিয়ে করেন নাই। এরকম তুমি আরো অনেক বড় স্কলার পাবা যারা বিয়ে করে নাই। এবং ইসলামের স্কলারলি ট্র্যাডিশনে অনেকে এরকম বলে যে বিয়ে শাদী দেরি করে করো, আগে পড়াশোনা শেষ করে নাও। এটা আছে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমার ফোকাসটাকে তোমার কিন্তু নাশ। আল্লাহ রাসূল তো বিয়েতে উৎসাহিত করে গেছেন আমাদেরকে, তাই না? ডেফিনিটলি দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ থাকার পরও সাম অফ দ্য স্কলার অ্যাকচুয়ালি প্রেফার দ্য আদার ওয়ে due to the practical reason. And that's talk a lot about the usul, যে তুমি ফিকের উসুলে তুমি কিভাবে যাবা আর কি। তো সেই জায়গা থেকে আমি মানে এটাকে আমি খুব নিউট্রালি দেখবো, রাইট? এটা যার পার্সোনাল ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং। তবে এখানে তুমি আরেকটা পয়েন্ট যেটা বলছো সেটা হলো যে ছাত্র সংগঠনের লিডারশিপের ক্ষেত্রে
তোমার একেবারে রানিং স্টুডেন্ট হওয়া উচিত কিনা, এটা একটা না প্রিন্সিপাল। উচিত কিনা বলে আমি বলছি একদম দেখি না বললেই চলে, শুধুমাত্র শিবিরে আমরা দেখি যে ছাত্র হওয়া ম্যান্ডেটরি, আমি অন্যান্য ছাত্র সংগঠনে আমি দেখি না। ধরেন আমাদের ছাত্রদলের রাকিব ভাই, নাসির ভাই, অন্যান্য তারা ছাত্র কিন্তু সংগঠন বেশ নাই, সিনিয়র। শিবিরেও কিন্তু আমরা যেটাকে একেবারে বলি ছাত্র হওয়া ম্যান্ডেটরি, এটা কিন্তু রেগুলার স্টুডেন্ট না। ধরো একজনের মাস্টার শেষ হয়েছে 3 বছর আগে, সে কোথাও না কোথাও ভর্তি হয়ে তার ছাত্র জীবন কন্টিনিউ করতেছে। ইটস কাইন্ড অফ দ্য সেম, যে তুমি ধরো সেম হইলেও আমি এটাকে সেম মনে করি না, কারণ কি একজন পড়াশোনার টাচেই নাই, আরেকজন একটা ডিগ্রি হলেও নিচ্ছে, ইটস ডিফারেন্ট ভাই। আমার জানা মতে জাহিদ ভাই 3টা মাস্টার্স করছেন, তো এই মাস্টার্স করার জন্য ওনার রেগুলার একটা পড়াশোনায় একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটা তো ইম্পর্টেন্ট ভাই একটা ছাত্রের মেবি জন্য। তুমি এটা আর্গু করতে পারো, প্র্যাকটিক্যাল জায়গায় এটা কতখানি কাজ করে আই ডোন্ট নো। আমার কাছে মনে হয় ইটস অল দ্য সেম। আমি মোর ইন্টারেস্টেড হইলো ছাত্র সংগঠনের লিডারশিপের ক্ষেত্রে বয়সের কাট অফ থাকা। ওকে, বয়সের কাট অফ থাকাতে আমি মনে করি যে এটা একটা সাবস্টেন্সিয়াল এলিমেন্ট হতে যেটা পারে। ছাত্রলীগের ছিল কিন্তু আবার 29 বছর। হ্যাঁ, ছাত্রলীগের ছিল, এবং এবং ধরো এটা শেখ হাসিনা এককভাবে করছে। শেখ হাসিনা যখন এটা করছে তখন হচ্ছে তোমার ছাত্র দলের বয়সের কাট অফ কিন্তু ছিল না। না, এবং সে ধরো যে হঠাৎ করে একবারে তোমার কাট অফ, দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। আমি ধরো এই ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করি যে দ্যাট ওয়াজ এ রিয়েলি রিয়েলি তোমার গুড ডিসিশন। তো যেটা মানে যেটা আর্গুমেন্টটা, তুমি যদি একেবারে ধরো কারেন্ট মাস্টার্স স্টুডেন্ট হয় তাহলে সে একটা বড় পার্টির ম্যানেজমেন্টের দায়িত্ব করতে পারে, মানে এত সহজে নিতে পারে না। তো সেটার ক্ষেত্রে অনেকে মনে করে যে ধরো মাস্টার শেষ হওয়ার পরেও থাকলে পরে তার ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বয়সের কাট অফ থাকাটা হচ্ছে বেস্ট, যে ওকে, স্টুডেন্ট অর্গানাইজেশনে এই এত বয়সের বেশি তোমার থাকতে পারবে না। এরপর মানে তার রেগুলার স্টুডেন্ট হইতে হবে, সে কোনোদিন পড়াশোনা করে নাই এরকম হওয়া যাবে না, কোনো না কোনো একাডেমিক ইনস্টিটিউশন থেকে আসতে হবে, বয়সের কাট অফ থাকতে হবে। তারপর যদি সে ধরো 1-2 বছর সে রেগুলার স্টুডেন্ট না, বাট স্টিল সে এখানে ম্যানেজমেন্টে আছে, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। ওকে। একদম সর্বশেষ প্রশ্ন আজকের, সামনের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, তার আগে দিয়ে আপনি লেভেল প্লেইং ফিল্ড এবং প্রার্থীদের প্রচারণা সব মিলিয়ে আপনি সম্ভাবনা কেমন দেখছেন, আর কি কি রিস্ক দেখতেছেন? দেখো, এই এই নির্বাচনটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি নির্বাচন। আমরা একটা মানে বড় চেঞ্জের পরে নির্বাচন দেখতেছি, এবং অনেক দিন যেমন মানুষ ভোট দেয় নাই, তাই না? তরুণ প্রজন্ম ইজ ভেরি ভেরি ইন্টারেস্টেড যে তারা ভোট দিবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি একটা মানে একটা স্ট্যান্ডার্ড নির্বাচন পাবা সোশ্যাল মিডিয়ার এইজে, তাই না? হুম, আওয়ামী লীগের সময়ের নির্বাচনগুলো সোশ্যাল মিডিয়ার এইজে হয়েছে, কিন্তু এই নির্বাচন তো ক্যারিকেচার করে নির্বাচন হয়েছে, হ্যাঁ, মানুষের স্বাধীনতা ছিল না। তো এই জন্য আমি মনে করি যে ভায়োলেন্স করাটা এই নির্বাচনে তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে যাবে আগের চাইতে। মানে অন্যান্য সময় আমরা যেটা দেখছি তার চাইতে অনেকখানি কঠিন হবে, এবং আমরা তুলনামূলকভাবে একটা ভালো নির্বাচন দেখব। কিন্তু যেই লুপ হোলটা আমি দেখতেছি সেই লুপ হোলটা হইলো যে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা কঠোর, এবং কোনো একটা প্রবলেম হইলে তারা এইখানে তোমার এক্সাম্পল তৈরি করার জন্য আহ, মানে তো খুব কুইকলি ইন্টারফেয়ার করতেছে, এই এক্সাম্পলটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। এইটাকে আমি সিরিয়াসলি ল্যাকিং বলে মনে করতেছি। আরেকটা উদ্যোগ হয়তো নির্বাচন কমিশন নিতে পারে, সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দলের যারা নির্বাচন করতেছে, ধরো বড় দুইটা জোট থেকে 300 আসনে যদি আমি 2 জন করে ধরি তাহলে তোমার 600 ক্যান্ডিডেট হয়। এই 600 ক্যান্ডিডেটকে যদি এলাকা ধরে, ধরো বিভাগ অথবা জেলা ধরে, যে তাদেরকে কিছুটা কাছাকাছি আনা একজন আরেকজনের সাথে, ইভেন ইনক্লুডিং দেয়ার ফ্যামিলি অ্যান্ড কিডস, যে ধরো 2 দিন তার একটা জায়গায় গেল, একজন আরেকজনের সাথে কথা বললো, আলাপ আচ্ছা আচ্ছা আলোচনা করলো, গল্প আচ্ছা, করলো, তাই না? কালচারাল এক্সচেঞ্জ হলো, হ্যাঁ, জাস্ট টু সি যে মানে আগামীতে। অফিসে আমরা যেভাবে বন্ডিংটা বাড়াই সেইভাবে হ্যাঁ, সেরকম একটা হ্যাঁ, আমি অ্যাক্টিভিটি। যেমন মনে করি দ্যাট মাইট বি আ ভেরি গুড ওয়ে, যে ধরো আহ, সে যেন যখন নির্বাচন করতে গেছে তার যেন মনে থাকে না আমার 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 অপোনেন্ট ক্যান্ডিডেটের একটা 6 বছরের বাচ্চা আছে, অথবা না আমার অপোনেন্ট ক্যান্ডিডেটের ছেলেরা তো খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা খুব সুন্দরভাবে একটা গান গায়। এটার জন্য তার মাইন্ডের মধ্যে দেখো, মানুষ তো এট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান, তাই না? এট হ্যাঁ, দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ হিউম্যান, যে জিনিসগুলো তারা টাচ করবে, বন্ডিং তৈরি করবে। তাই আমি মনে করি যে এই হিউম্যান টাচটা আসা দরকার। মানে আচ্ছা আমরা আচ্ছা, সবকিছুই তো ধরো আইন শৃঙ্খলা পরিস্থিতির সমাধান করতে ভেরি চাই, ইন্টারেস্টিং একটা থট আপনার। মানে হয়তো কিছুটা কাজ করবে। তো হ্যাঁ, আমার মনে হয় যে মানে নির্বাচন কমিশন খুব অল্প সময়, বাট দে ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। মানে একটা
ডে আউট 2 দিনের জন্য না হলে একদিনের জন্য কোনো একটা রিসোর্টে যে সবাই মিলে একসাথে একটা অ্যাক্টিভিটিস হ্যাঁ, উইথ ফ্যামিলি, সো উইথ দ্যাট ইট ফ্যামিলি, ইজ ইট উইল চেঞ্জ দ্য হোল কালচার অ্যাকচুয়ালি। আই এক্স্যাক্টলি, ডোন্ট সো নো ইট ইজ পসিবল একজন or একজন not. আরেকজনের কাছে থাকে, তাই না? একজন হ্যাঁ, আরেকজনকে যেন চিনে জানে সে, রাইট? দ্যাট মাইট চেঞ্জ আ লট অফ থিংস। এক্স্যাক্টলি। এটা ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। আমার মনে হয় যে আপনি এটা নিয়ে যদি একটু লেখালেখি করেন বা অন্যান্য জায়গায় আরো একটু প্রচার করেন এই জিনিসটা, আমার মনে হয় নির্বাচন কমিশনের উদ্যোগে না হলেও কোন কোন এলাকার প্রার্থী ব্যক্তি উদ্যোগে হলেও এটা করতে পারে, যে সদিচ্ছা যদি থাকে কিন্তু এটা এটা সম্ভব। গভর্নমেন্টের দিক থেকে হইলেই আমি মনে করি এটা খুব সহজে, কুইকলি, অল্প সময়ের আচ্ছা, মধ্যে তোমার মেসেজ। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য প্রার্থীরা মাইন্ড করবে না, যখন দুই দলের বাইরেও, দুই জোটের বাইরেও তো শক্তিশালী প্রার্থী বা স্বতন্ত্র থাকতে পারে, তারা যদি একটু মাইন্ড করে বসে যে আমি জোটের বাইরে, আমাকে নিল না। না, হইতে পারে তুমি ধরো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সবাইকে নিতে পারো, কিন্তু সংখ্যাটা যদি অনেক বড় স্বতন্ত্ররা হয়ে যায়। মাইন্ড করবে যে আমি স্বতন্ত্র বলে আমাকে নিল না। না, সংখ্যার বিচারে আমরা স্বতন্ত্র বাদ দিতে পারি, আমি মনে করি সেখানে খুব মাইন্ড করার কিছু নাই আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি সম্ভব হয়, তুমি যদি লোকালি করো তাহলে কিন্তু এক্সকিউজ মি, আলহামদুলিল্লাহ, যদি তুমি লোকালি করো, যে তুমি ধরো যে আমি আমি জেলা ভিত্তিক করব, তাহলে কিন্তু তুমি মানে ধরো একটা জেলায় 3টা বা 5টা সিট আছে, তো সেখানকার সকল ক্যান্ডিডেটকে নিয়ে এটা সম্ভব, জেলা প্রশাসকের উদ্যোগে হইতে পারে, জেলা প্রশাসন। তাই না? ওকে। ধরো যে প্রত্যেক প্রত্যেক ডিসি যদি তার এলাকার সকল ক্যান্ডিডেটদেরকে উইথ ফ্যামিলি মিলাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিনের বা 2 দিনের গেট টুগেদার করে, জাস্ট দেন দে ক্যান নো ইচ আদার। আমি মনে রাইট করি রাইট। যে দ্যাট উইল মেক দ্য এনভায়রনমেন্ট মাচ মোর এক্স্যাক্টলি। হিউম্যান। না, আমার খুব পছন্দ হয়েছে, পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। আমি জানি না বাংলাদেশে আমরা এমন সুদিন আসলে দেখবো কিনা, যে এই ধরনের অ্যাক্টিভিটিস বাংলাদেশের। রিয়েলি থিঙ্ক, দেখো, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনটা দেখতেছি, এই পরিবর্তনটাকে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ক্যাপিটালাইজ করতে হবে। যেই জায়গাটা আমি মনে করি আমাদের নো কম্প্রোমাইজ থাকা উচিত, সেটা হলো যে করাপশন, ভায়োলেন্স, পুয়ার ডেমোক্রেসি, সাম্প্রদায়িকতা, একজন আরেকজনের দেখতে পারি না, এই হেইটেটের লুপ হোল এক জেনারেশন থেকে আবার আরেক জেনারেশনে আসবে, আবার সেখান থেকে আরেক জেনারেশনে যাবে, এবং এইটার কোনো এন্ড থাকবে না। হুম I don't think যে we deserve that. I don't think that our sons and daughters deserve that. এটাকে কোথাও না কোথাও আমাদের ব্রেকডাউন করতে হবে। ডেফিনেটলি ভাই, আজকে আমাদের প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আজকে শেষ করব। কিন্তু আপনার সাথে আমার আরো 2টা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকবে, হয়তোবা সামনের মাসে আপনার সাথে বসার চেষ্টা করব। একটা হচ্ছে উচ্চ কক্ষ নিয়ে, উচ্চ কক্ষের ফরমেশনটা কেমন হতে পারে সেটা নিয়ে, এবং আমাদের যে সংস্কার গুলা হচ্ছে, এই সংস্কার বাস্তবায়ন নিয়ে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেগুলা নিয়ে আমার বেশ কিছু চিন্তা ভাবনা আছে। আমি সেটা নিয়ে ইনশাল্লাহ সামনে আপনার সাথে আরেকদিন বসবো। আজকে এখানে শেষ করি ভাই। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, আসসালামু আল্লাহ আলাইকুম হাফিজ। ভাই।